আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা হচ্ছে দেখছিলাম কীভাবে HTML এর ফাইল ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইট কি, ওয়েবসাইট টেমপ্লেট কি, আর ডোমেন কি, এই বিষয়গুলো হচ্ছে পূর্বের ক্লাসে আমরা জানছিলাম। আজকের ক্লাসে আমি আবারও ফাইল ক্রিয়েট করা থেকে দেখাবো। তাহলে পূর্বের ক্লাসে যদি কেউ বিষয়টা বুঝতে অসুবিধা হয়, মেবি আজকের ক্লাসে বিষয়টা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে একটা ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা যখন কোনো কাজ করবেন, কাজ করার সাথে সাথে একটা ফাইল বা কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমি আর যে কোনো একটা ফোল্ডারের ভিতর আসলাম। সাপোজ আপনি যে কোনো ড্রাইভে আর কি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই ফোল্ডারের ভিতর আপনার কাজগুলো রাখবেন আর কি। তো সাপোজ আমি ওয়েব ডিজাইন ব্যাচ 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আর ভিতরে আমি প্রতিটা ক্লাসের একটা একটা করে ফাইল ক্রিয়েট করবো সাপোজ। তো আমি যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আপনারাও নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করবেন। আমার যেহেতু এখানে উইন্ডোজ 11 স্ট্রাকচারটা আলাদা, আপনাদের উইন্ডোজ 10 ওই একই রকম মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করবেন। দেন আমি দিলাম এখানে সেকেন্ড ক্লাস। তো এর ভিতরে প্রবেশ করলাম আমি। তারপরে আমি যেহেতু HTML শিখবো, CSS শিখবো, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই HTML এবং CSS এ ফাইল লিখতে হবে। HTML এর ফাইল লিখে আমরা সেটাকে ব্রাউজারে রান করব। তো ব্রাউজার হিসেবে আমাদের কি গুগল ক্রোম বা ফায়ারফক্স, এই যে ব্রাউজারগুলো আছে, এই ব্রাউজারগুলো আমরা ইউজ করতে পারি। এটা পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে। আজকের পূর্বের ক্লাসের ভিডিওটা অবশ্যই সবাই দেখে নেবেন, নইলে এখন একটু শর্টকাট বলতেছি, এগুলো বুঝতে আবার প্রবলেম হবে। আচ্ছা, আমরা যে কোনো ফাইল ক্রিয়েট করার জন্য, মানে যে কোনো ফাইলেরই একটা ফরম্যাট থাকে। ভিডিওর জন্য .mp4, অডিওর জন্য .mp3। তদ্রূপ আমরা যেহেতু HTML এর কোড লিখবো, তো এরও একটা ফাইল ফরম্যাট আছে, সেটা হচ্ছে .html। তো সেক্ষেত্রে আমি হচ্ছে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট যাবেন আর কি। আপনার যেখানে থাক টেক্সট ডকুমেন্ট, যে এটা হচ্ছে কন্ট্রোল অল্টার প্রেস করে আমি ডিলিট করে দিব। এটা সব মুছে দিলাম আর কি। এই ফাইলটা যেভাবেই থাক, আপনি এটাকে অথবা ব্যাক স্পেস চাপে সব মুছে দিবেন যা থাকে। দেওয়ার পর আপনি যে কোনো নামে ফাইল ক্রিয়েট করতে পারেন। আমি লিখলাম, সাপোজ দিলাম যে hello.html। অবশ্যই আমাদের HTML এর ফাইল ফরম্যাটটা দিতে হবে, যে কোনো নাম দিতে হবে। নাম দেওয়ার পর আমাকে একটা ডট সাইন দিতে হবে। ডট দেওয়ার পরে আমি লিখবো ফাইলটার নাম। তো ফাইলটার ফরম্যাট, তো আমাদের ফাইল ফরম্যাট হচ্ছে HTML, লিখলাম হচ্ছে HTML। তো এটা হচ্ছে HTML এর একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন ডকুমেন্ট ক্রিয়েট করার পর এটা আমি যদি এখন ডাবল ক্লিক করি, তাহলে আমার যে ডিফল্ট ব্রাউজার আছে, ওই ব্রাউজারে এটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোমে আমার এটা ওপেন হয়ে গেল। এই ফাইলটা আমার এখানে ফাইল পাথ সহকারে ফাইলের নামটা এখানে দেখাচ্ছে অ্যাড্রেস বারে। বাট আমরা তো আমাদের ফাইলে কিছু লিখিনি, যার কারণে এখানে কিছু আসতেছে না। তো সেক্ষেত্রে এটা একটু ছোটো করে রাখি। আমি যে hello.html-কে আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা হচ্ছে এডিটর হিসেবে প্রথম অবস্থায় হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো। সেক্ষেত্রে আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় সেটার পূর্বের ক্লাসে বলছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, কোনটা শুনি নাই ওর কাছে আমি স্যার। না স্যার, হোসেনের সাথে কথা বলেন। আচ্ছা, তো যে কোনো আমরা এডিটর একটা ইউজ করবো, সেক্ষেত্রে নোটপ্যাড প্লাস প্লাসটা নিলাম হচ্ছে আমি। এটা ডাউনলোডে ক্লিক করলাম। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ডাউনলোড করতে হয়। আজকের ক্লাসে সেটা আমি আর দেখাচ্ছি না। তো নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। তারপরে আমার এখানে এই ফাইলটা আগে ক্লিক করব, অর্থাৎ ক্লিক করার পর একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কি ওপেন উইথ ক্লিক করে, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা দেখবেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস অপশন আসবে। তো আমার এখানে উইন্ডোজ 11, যার কারণে আসতেছে না। মাউসের রাইট বাটন ক্লিক আমি দিলাম হচ্ছে, সাপোজ অবশ্যই ফাইলটা সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, ওপেন উইথ এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, বা এই যে নোটপ্যাড প্লাস প্লাস যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আমার যে ফাইলটা আছে এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গেল। এখন আমি যদি এখানে কিছু লিখি, দিলাম যে দিস ইজ সেকেন্ড ক্লাস লিখলাম। আমি এই ফাইলটাকে সেভ করব। ফাইল থেকে আমি সেভে ক্লিক করব, অথবা ডিরেক্ট কন্ট্রোল এস প্রেস করব। তো ফাইলটা আমার সেভ হয়ে গেল। এখন যদি আমি এই ফাইলটাকে আবার রিলোড দিই, যেটা কিছুক্ষণ আগে ওপেন করছিলাম hello.html-টা, আবার ডাবল ক্লিক করে এটা ওপেন হচ্ছে। আমাকে যদি প্রতিবার এডিট করি, আবার প্রতিবার যদি ডাবল ক্লিক করে ওপেন করি, সেক্ষেত্রে তো অনেকগুলো ফাইল ওপেন হয়ে যাবে। তো একবার ওপেন করার পর আপনি যতটুকু কাজ করবেন, কাজ করে ব্রাউজারে আসে এই কোডটাকে আবার রিলোড দিবেন। রিলোড দিলে আমাদের ওইটা আবার আসতেছে আর কি, মানে যেটা লিখতেছি আমরা। তো পূর্বের ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসটা আমি আবারও বলতেছি, অবশ্যই সবাই দেখে নেবেন। আমি HTML5-এর কি ডক টাইপ লিখবো এখানে, মানে ডিক্লারেশন লিখবো। আমি এটাকে বুঝাবো যে আমি একটা HTML-এর 5-এর ফাইল লিখতেছি।
সেক্ষেত্রে HTML5 এর ডক টাইপটা কী ছিল? আচ্ছা, এই যে সাইনটা দিচ্ছে এটার নাম কি? গত ক্লাসে বলছিলাম গ্রেটার দেন লেস দেন নাকি লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল যেটা বলেন আপনি আপনার কিবোর্ডের। আমি অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করি। আচ্ছা, এটা কীভাবে নিয়ে আসছিলাম আমরা? এটা হচ্ছে আমরা শিফট চেপে এই যে এই পাশেতে ক্লিক করবো, এটা গ্রেটার দেন লেস দেন এটা দেওয়ার পরে আমি এখানে লিখবো যে কি যে কোনো HTML এর ফাইল লিখবো, তার আগে HTML5 এর ডিক্লারেশনটা লিখি, এক্সক্লেমেটরি সাইন দেবো, লিখবো হচ্ছে কি DOCTYPE। 10 সেকেন্ড। জি স্যার। জি হ্যাঁ। এটা মেবি 1800 বা 2000 টাকা লাগবে, ডোমেন হোস্টিং সহ। 2000। হ্যাঁ চান্স। আচ্ছা, আমি প্রথমে কি লিখবো? HTML5 যেহেতু লিখতেছি, বর্তমানে চলতেছে HTML5 ভার্সন, তাহলে ডক টাইপ HTML লিখলাম। তারপর এখানে কি লিখবো? HTML এর ট্যাগটা স্টার্ট করব, ক্লোজ করব। আমাকে কি পূর্বের ক্লাসের আলোচনা আবার রিপিট করতে হবে? না, ওটা ভিডিওতে দেখলেই হয়ে যাবে, পূর্বের ক্লাসের ভিডিওটা দেখলে এগুলো আমাদের ইজি হয়ে যাবে। তবে আমি বলতেছি, আমি হচ্ছে কি HTML এর ফাইলগুলো থাকে হচ্ছে নেস্টেড আকার, অর্থাৎ একটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করা থাকে। আর ফাইলগুলো হচ্ছে অবশ্যই স্টার ট্যাগ দ্বারা শুরু হয় এবং ইন ট্যাগ দ্বারা হচ্ছে কি HTML এর এলিমেন্টগুলো শেষ হয়। তো আমি একটা HTML এর এলিমেন্ট লিখবো। সাপোজ আমি এখানে লিখলাম S1, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, S1টাকে লিখলাম, আবার লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল S1 দিলাম। তো এই যে প্রথমে যে লিখতেছি এটা হচ্ছে স্টার ট্যাগ, আর শেষে যেটা লিখতেছি সেটা হচ্ছে ইন ট্যাগ। তো আমার স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে যা কিছু লিখবো সেটাই আমার ওয়েবসাইটে শো করবে। আর ইন ট্যাগের সামনে কি দেবো? একটা স্ল্যাশ দেবো একটা। মানে আমি এটা বোঝাচ্ছি যে আমি এই ট্যাগটাকে স্টার্ট করলাম, এই ট্যাগটাকে হচ্ছে ক্লোজ করলাম। তো আমি এখানে ওই লেখাটাই লিখতেছি, দিস ইজ সেকেন্ড ক্লাস লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি পেজটা একটু দেখি, এই যে দিস ইজ সেকেন্ড ক্লাস, এই লেখাটা একটু বোল্ড আকারে আসলো, একটু বড় হয়ে আসলো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে টোটালটা হচ্ছে একটা HTML এর এলিমেন্ট। এই যে S1 লেখাটা স্টার্ট করছি, S1 লেখাটাকে ক্লোজ করছি। তো S1 এর স্টার্ট থেকে শুরু করে ইন পর্যন্ত টোটালটাকে বলা হচ্ছে HTML এর এলিমেন্ট একটা। হচ্ছে হেডিং এলিমেন্ট, যেহেতু S1 লেখা আছে, S1 থেকে S6, S1টা হচ্ছে হেডিং এলিমেন্ট। তো এই যে S1 লিখছি, এটা হচ্ছে হেডিং এলিমেন্ট লিখছি একটা। তো এলিমেন্টটাকে আবার কয়েকটা পার্টে ভাগ করা হয়। এটা হচ্ছে আমার এলিমেন্টের হচ্ছে স্টার ট্যাগ, এটা হচ্ছে আমার এলিমেন্টের কি ইন ট্যাগ বা ক্লোজ ট্যাগ। আর এই যে স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করে। আপনি যেই ওয়েবসাইটে ভিজিট করেন না কেন, সেই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আপনার থাকবে এই যে এলিমেন্টের যে কন্টেন্টটুকু আছে, এটা শুধু আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। আর যে ট্যাগগুলো আছে, এই কোনো প্রকার ট্যাগ আমাদের দেখবেন আপনি যে কোনো ওয়েবসাইট, ফেসবুক বা ইউটিউব যেটাই ভিজিট করেন, কোনো প্রকার ট্যাগ এই যে S1 এরকম করে ট্যাগ কিন্তু কখনো শো করে না। আপনার শো করবে এই যে স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে যে পার্টটা থাকে, অর্থাৎ এলিমেন্টের কন্টেন্ট যাকে বলা হয়, সেই কন্টেন্টটা শুধু শো করে আর কি। আচ্ছা, এটা আবার সেভ করি, দেখাচ্ছি আবার যে এটা আসলো। আচ্ছা, তো আমরা এইভাবেই লিখবো কোডগুলো, যাবতীয় যত প্রকার কোড আছে। তার আগে আমাদের HTML5 এর ডিক্লারেশন লিখতে হবে, অর্থাৎ এই যে ডক টাইপ HTML বললাম, এটাকে এই ডকুমেন্টটাকে বলে দিলাম hello.html, এটা হচ্ছে একটা ডকুমেন্ট বা ফাইল। এই ফাইলটাকে আমি বলে দিলাম যে ডক টাইপ HTML, এটা মানে বোঝাচ্ছে HTML5। তারপরে আমি হচ্ছে এখানে লিখব HTML ট্যাগ দ্বারা স্টার্ট করব, ক্লোজ করলাম একই রকম করে যেটা দেখালাম প্রথমে। HTMLটাকে স্টার্ট করলাম, ক্লোজ করলাম। এর ভিতরে কয়টা পার্ট হবে আমাদের? টোটাল আমার ওয়েবসাইটটা কি HTML ট্যাগের ভিতর রাখবো, আবার HTML এর ভিতর কয়টা পার্ট হবে? একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি বডি। আমাদের বডির ভিতর যা কিছু লিখবো সেগুলোই কোথায় শো করবে? ওয়েবসাইটে শো করবে আর কি। মানে যেই ওয়েবসাইটে ভিজিট করি আমি, যেখানে যান আর কি, ফেসবুক বা ইউটিউব যেখানে যান, ওই সেখানে কি শো করবে আর কি। ফেসবুকে আসলাম, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি ফেসবুকে যা কিছু আছে, এগুলো হচ্ছে আমার বডি থেকে শো করতেছে আর কি। মানে HTML এর আমরা যে HTML লিখতেছি তার বডিতে যেগুলো আছে, এই সব এখানে বডিতে লেখা আছে। আমি যদি এটা কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে দেখবেন কোডগুলো ওরা লিখছে হচ্ছে এইভাবে, এইগুলো হচ্ছে এইভাবে হচ্ছে কোডগুলো লিখছে, অর্থাৎ এই যে হেডিং ট্যাগ আমরা যেভাবে দিছি আর কি। আচ্ছা, এখানে স্কিপ দিয়ে হাইড করে রাখছি আর কি। তো আমরা আউটপুটে দেখতে পাবো এরকম রেজাল্ট আর কি। তো আমরা হচ্ছে এই যে এরকম করে কোড লিখবো, বাট রেজাল্ট দেখতে পাবো হচ্ছে কি এটার মতো করে রেজাল্ট আসবে আর কি। মানে কোনো প্রকার কোড শো করবে না, শুধু কন্টেন্টটা শো করবে। আচ্ছা, আমি দুটোকে কেটে দিলাম। তো আমি যে HTML দ্বারা টোটাল ডকুমেন্টটাকে মুড়াইয়া দিব আর কি, মানে এর ভিতরেই সব কিছু থাকবে। বাট এর ভিতরে মেইন পার্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো আমি আবার লিখতেছি, আমি এই জায়গাতে আসে একটা ট্যাব প্রেস করলাম, কিবোর্ডে ট্যাব দিলাম,
বা আপনি এইভাবে দিতে পারেন যা ইচ্ছে। আমি একটা ট্যাব দিই, ট্যাব দেওয়ার পর আমি লিখলাম যে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, হেড ট্যাগটাকে স্টার্ট করলাম, আবার এগিয়ে নিচের দিকে ক্লোজ করলাম এটা। তো এটা হচ্ছে HTML এর আমাদের হেড রিলেটেড যা কিছু আছে এখানে হেডের ভিতর থাকবে। আরেকটা পার্ট হবে কি BOD, বডি। আর বডিটাই হচ্ছে আমাদের মেন পার্ট। বডির ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটে শো করবে আর কি। তো একই রকম দেখেন, প্রথমে বলছিলাম HTML ট্যাগটা লেখাটাকে স্টার্ট করছি, দেখেন নিচের দিকে ক্লোজ করছি। একই রকম করে হেডটাকে স্টার্ট করছি, আবার হেডটাকে কি করছি, ক্লোজ করছি। তো বডিটাকে স্টার্ট করলাম ওই একই রকম করে, আবার একটা স্ল্যাশ দিব, আবার ওই লেখাটাই লিখে লিখবো, অর্থাৎ যে বডি লেখাটা আবার এখানে লিখে দিলাম। তো এই স্ট্রাকচারটা গত ক্লাসে বলছিলাম, যেটা একটু আপনারা মনে রাখিয়েন, কারণ এই স্ট্রাকচারটা এইভাবে থাকবে। আর আমরা যত প্রকার কোড আছে সবগুলো হচ্ছে কি বডির ভিতরে লিখবো আর কি। আর হেডের ভিতর আমি কি দিতে পারি, টাইটেল, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা লিখতেছি hello.html ডকুমেন্টটা, এই ডকুমেন্টের একটা নাম থাকলো। সাপোজ আপনি যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করেন, ফাইলের একটা নাম দেয় না, সাপোজ এটার নাম দিচ্ছি কি হ্যালো, তো এটা আপনি এখানে টাইটেলে বলে দিতে পারেন যে এটার নামটা কি থাকবে। আমি এখানে সাপোজ লিখে রাখতেছি টাইটেল ট্যাগটাকে স্টার্ট করলাম, একই রকম করে হচ্ছে টাইটেল ট্যাগটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি এখানে লিখলাম যে সেকেন্ড ক্লাস, যে কোনো কিছু লিখতে পারি। এখন এই সেকেন্ড ক্লাস লেখাটা কোথায় দেখা যাবে, আমার এই যে উপরের দিকে আমার ফাইলের শুধু নামটা দেখা যাচ্ছে hello.html, এই অপশনটাতে hello.html লেখাটা আছে আর কি। তো আমি যখনই আমি হেড ট্যাগের ভিতরে আমি টাইটেল বলে দিলাম, তো এই hello.html ফাইলটার নাম চেঞ্জ হয়ে আমার এখানে শো করবে এখন কি এই সেকেন্ড ক্লাস যেটা লিখছি সেটা চলে আসছে। তো এই আলোচনা পূর্বের ক্লাসে হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে মেন কাজ হচ্ছে বডি। আমি এগুলো একটু মনে করেন ফাঁকা করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে একটু কি সহজ মনে হয় আর কি, হিজিবিজির যাতে মনে না হয়। তো আমরা হচ্ছে বডির ভিতর সব কোড লিখবো। তো বডিটাকে এখানে এভাবে রেখে দিলাম যাতে আপনারা এখন এইগুলো যাতে বুঝতে পারেন আর কি, সেই জন্য। তো পূর্বের ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের হেডিং কয় প্রকার, H1 ট্যাগ, ছয় প্রকার, H1 থেকে H6 পর্যন্ত। এই ছয়টা হচ্ছে কি হেডিং এলিমেন্ট আর কি, বা এই যে হেডিং ট্যাগ হচ্ছে ছয়টা। তো এই যে একটু আগে লিখলাম যে H1 লেখাটাকে স্টার্ট করলাম, দেন হচ্ছে H1 লেখাটাকে ক্লোজ করলাম, এখানে দিলাম যে আই এম হেডিং 1 দিলাম সাপোজ। একই রকম করে আবার H2 লিখতেছি, H2 স্টার্ট করলাম, H2টাকে ক্লোজ করলাম, এখানে লিখলাম সাপোজ আই এম হেডিং 2। তো আমি এটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, নিচের লাইন ইন্টারফেস করলাম, Ctrl+V দিলাম, চেঞ্জ করবো একটু করে নামটা একবারে। তো এটা H2 স্টার্ট করছি, H2 ক্লোজ করছি, এটার নাম দিচ্ছি হচ্ছে H3। একই রকম করে এখানে H3 ক্লোজ হলো, এটার নাম দিচ্ছি S4, S4টা ক্লোজ করলাম, S5, S5টা ক্লোজ করলাম, S6, S6টা ক্লোজ করলাম আর কি। তো এই যে S1 থেকে S6 এগুলো হচ্ছে 6 প্রকারের হেডিং, 4, 5, 6। আচ্ছা, এটা একটু সেভ করি আমি। এখন যদি ব্রাউজারটা দেখি, ব্রাউজারটা আসে রিলোড করবো, এবার একটু জুম আউট করি, একটু জুম হয়ে আছে, রিসেটে ক্লিক করলাম। তো এই যে H1 যে হেডিংটা আছে এটা সবচেয়ে একটু বড় দেখাচ্ছে, H2 তার চেয়ে একটু ছোট, তার চেয়ে 3, 4, 5, 6, এটা হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে H6 হেডিংটা। তো এই হেডিং বলতে আমরা যে কন্টেন্ট টাইপের যদি কিছু লিখি, সাপোজ আমি কোনো একটা নিউজ পেপার সাইটে যদি যাই, সাপোজ bdnews24.com বা প্রথম আলো, যে সাইটে যান, তো এই যে নিউজ পেপার সাইটটাতে আসলাম, অবশ্যই জুম আউট করি এটা। আচ্ছা, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এই যে কোনো একটাতে ক্লিক করি, এই যেটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে H1 বা কোনো একটা হেডিং ট্যাগ দিয়ে লিখছে আর কি। এটা একটা ইমেজ ইউজ করছে, আর এই যে এগুলো লিখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পি ট্যাগ দ্বারা লিখছে। মানে ওই একই রকম আমি দ্বারা হচ্ছে এগুলো লিখতে পারি, বাট প্যারাগ্রাফ টাইপের যেগুলো আছে সেগুলো আমরা আবার লিখবো হচ্ছে পি ট্যাগ দ্বারা। একই রকম করে পি ট্যাগটাকে স্টার্ট করলাম, আর পি ট্যাগটাকে হচ্ছে কি ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি দিলাম এখানে যে বেসিস যা আছে এখানে লিখে দিলাম সাপোজ, Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড করি তাহলে একটু ডিফারেন্সটা দেখিয়েন যে H1 থেকে H6 যেরকম দেখতে, পিটা দেখতে কি একটু অন্যরকম দেখাচ্ছে আর কি। মানে এগুলো একটু বোল্ড করা, টেক্সট তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো তো বুঝি যারা যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি। তো এটা দেখেন এগুলো একটু বোল্ড করা, আর এগুলো একটু কি মানে ডিফল্ট একটু হালকা আর কি। তো এই প্যারাগ্রাফ দেখতে হচ্ছে এরকম, আর হচ্ছে আমার হেডিংগুলো দেখতে হবে এরকম, যে একটু বোল্ড একটু বড়, আর প্যারাগ্রাফের সাইজ হচ্ছে এরকম। তো এই যে টেক্সট টাইপের যদি কিছু লিখতে যাই, তো এই H1 থেকে H6 আর এই যে পি, এগুলো দ্বারা হচ্ছে আমি টেক্সটগুলো লিখবো আর কি। অর্থাৎ এই যে এখানে যত লেখা দেখতেছেন এই লেখাগুলো আপাতত।
আচ্ছা প্যারাগ্রাফ দ্বারা লিখবো আর কি। আর বড় বড় যেগুলো থাকবে একটু বোল্ড আকারে ওইগুলো আমি যে কোনো একটা হেডিং ট্যাগ ইউজ করবো S1 থেকে S6 এর ভিতর আর কি। আচ্ছা এখন আসতেছি ইমেজ কীভাবে নিয়ে আসবো আমরা। সাপোজ আমি আমার ফোল্ডারে একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো ইমেজ। আমি হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে হচ্ছে আমি ইমেজটাকে নিয়ে আসি কপি, অথবা আমি যে এটা যে দিয়ে রাখছে এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজে যে ক্লিক করলাম, আমি এখানে সাপোজ ছোট্ট একটা নাম দিচ্ছি। আর এটার দেখেন আমাদের HTML এর ফাইল ফরম্যাট যেরকম .html, এটা 10.jpg শেষে, তো jpg লেখাটা থাক। আমরা এখানে দিলাম যে কি news.jpg, এটা আমাদের ডাউনলোডস ফোল্ডারে সেভ হয়ে থাকতেছে দেখেন। এটাকে আপনি ওপেন করে দেখতে পারেন যে এই ইমেজটা আমি এখন ডাউনলোড করলাম আর কি। মানে আপনার কোনো ফোল্ডারে ইমেজটা আছে, নেট যদি না থাকে তাহলে কোনো একটা ফোল্ডার থেকে ইমেজ নিয়ে আসবেন, যে কোনো ইমেজ আর কি, বা আপনার ফটো বা যাই হোক আর কি। তো আমি এখন আমার আর যদি নেট থেকে সরাসরি যে মানে লিঙ্কটা যদি বসায় দেন তবুও কাজ অনেক করবে। বড় হয়, এটা ছোট করার বুদ্ধি নেই। আছে, আচ্ছা ওটাও দেখাবো নি। আমি আজকে করছি মানে আচ্ছা তো আমি কোথায় ছিল, আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে আর কি, যে ডাউনলোডস, এই যে ইমেজটা ডাউনলোড করলাম এই জায়গায় জমা হয়ে আছে আর কি। এটাকে আমি এখন কপি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, অথবা আপনি এই যে সিলেক্ট করে Ctrl+C চাপলাম, কপি হলো। কপি হওয়ার পরে আমাদের যে এই যে ফোল্ডারটা আছে, অর্থাৎ যে ফোল্ডারে আমি ফাইল ক্রিয়েট করছি hello.html নামে, এই সেকেন্ড ক্লাসের ভিতরে এটাতে যাচ্ছি। যাওয়ার পরে ইমেজটা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম আর কি। তো একটু দেখেন আমাদের hello.html আমরা কাজ করতেছি, আর ইমেজটা আছে কি ওই একই ফোল্ডারে news.jpg নামে। তো আমি এখন কোনো যদি ইমেজ আমার ওয়েবসাইটে নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে হচ্ছে কি img ট্যাগ দ্বারা হচ্ছে ইমেজটাকে লিখতে হবে। দেখেন যে কোনো HTML এর ট্যাগ হচ্ছে স্টার্ট ট্যাগ, স্টার্ট হবে ক্লোজ হবে, বাট ইমেজ যে ট্যাগটা আছে এগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এটা মানে স্টার্ট হবে, কোনো প্রকার ক্লোজিং ট্যাগ নাই আর কি। অর্থাৎ আমি যদি ইমেজ ট্যাগ হচ্ছে ইমেজ নিয়ে আসার জন্য img এইভাবে দিতে হয়, কিন্তু আপনি ইমেজটাকে এইভাবে ক্লোজ করবেন না আর কি। অর্থাৎ ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ইমেজটাকে এইভাবে লিখতে হয় না। ইমেজ যেহেতু সিঙ্গেল ট্যাগ, তাহলে ইমেজ লিখে এর প্রথমে স্ল্যাশ দিয়ে দিব আর কি শেষে। দেওয়ার পরে এই যেখানে একটু দেখেন ইমেজ লিখলাম, ইমেজ লেখার পরে এর ভিতরে এটা দেখেন ট্যাগের ভিতরে লিখতেছি। আপনি ট্যাগের ভিতরে যদি আরও কিছু লিখেন, সাপোজ এইগুলো কি, এটা হচ্ছে H1 ট্যাগ, H1 ট্যাগের ভিতরে যদি কিছু লিখি, বা এই যে ইমেজ এর ভিতরে যদি কিছু লিখি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। একটু দেখেন সবাই, স্টার ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখবো এগুলো কি আমাদের স্টার ট্যাগ না? এই যে এটা স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে ইন ট্যাগ, অর্থাৎ যে কোনো এলিমেন্ট নিলে এলিমেন্টগুলোর এটা হবে স্টার ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ, এটা হচ্ছে স্টার ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ। আর ইমেজ যেহেতু একটা স্টার ট্যাগই, ইমেজের কোনো ইন ট্যাগ নাই আর কি। তো এই যে স্টার ট্যাগের ভিতরে আমি যদি কোনো কিছু লিখি, সেগুলো হচ্ছে এলিমেন্টের অ্যাট্রিবিউট। এই যে লেখাটা লিখছি আমি, অ্যাট্রিবিউটের নাম এবং ভ্যালু দিতে হয় এখানে আর কি। তো আমি একটা বিষয় খেয়াল রাখবেন যে অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়, আমাদের স্টার ট্যাগের ভিতরে সবসময় হচ্ছে আমরা অ্যাট্রিবিউট লিখবো আর কি। অ্যাট্রিবিউটের বাংলা অর্থ কি বলেন দেখি? অ্যাট্রিবিউটের বাংলা মিনিং জানেন না? নাম শুনেন নাই যে অ্যাট্রিবিউট কোথাও কোনো জায়গায় শুনেন নাই? আচ্ছা দেখি আসেন অ্যাট্রিবিউটের বাংলা মিনিং কি আর কি। আচ্ছা আমি এখন এই যে ইমেজ ট্যাগের ভিতরে আমি এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম দিতে হয়, নেম ইকুয়াল ভ্যালু, এইভাবে লিখতে হয়। অর্থাৎ যে কোনো নেম থাকবে অ্যাট্রিবিউটের নেম, আবার এই পাশে থাকবে অ্যাট্রিবিউটের হচ্ছে ভ্যালুটা। তো আমি এটাকে দেখেন নেমের জায়গায় বললাম যে SRC মানে হচ্ছে সোর্স। অ্যাট্রিবিউটের বিভিন্ন নেম আছে, তো আমি ইমেজের অ্যাট্রিবিউটের একটা অ্যাট্রিবিউট নেম আছে সোর্স, তো নামটা দিলাম হচ্ছে SRC, মানে সোর্স বলতে ফাইলের সোর্সটা, আপনি যে এখানে ইমেজটা ইউজ করবেন ইমেজটা কোথা থেকে নিয়ে আসবেন, সেই জন্য লিখলাম আমি SRC ইকুয়াল দিলাম। দেওয়ার পরে এখানে একটা ভ্যালু দিতে হবে, অর্থাৎ আমার ইমেজের ইউআরএলটা। তো আপনি এখানে সিঙ্গেল কোড স্টার্ট করলাম, ক্লোজ করলাম, অথবা সিঙ্গেল কোড কোথা থেকে আসে এটা তো জানেন নাকি? আচ্ছা অন স্ক্রিন কিবোর্ডটা এটা ওপেন করে দেখাই, যেহেতু একদম বিগিনার আপনারা সবাই। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সিঙ্গেল কোড, এটা শিফট চাপে যদি প্রেস করেন এটা হচ্ছে ডাবল কোড হবে আর কি। অর্থাৎ এই যে দেখেন এগুলো আসতেছে এখানে, আমি এগুলো কেটে দিচ্ছি। আপনি যদি শুধু এটাতে ক্লিক করেন কিবোর্ডের, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল কোড, সিঙ্গেল কোড স্টার্ট করলাম, ক্লোজ করলাম, এর মাঝখানে আমি লিখতে পারি, অথবা আপনি সিঙ্গেল কোড দিয়েও লিখতে পারেন, অথবা আপনি শিফট প্রেস করে আপনি যদি এটা আবার ওইটাই প্রেস করেন তাহলে ডাবল কোড হচ্ছে, ডাবল কোড স্টার্ট করলাম, ক্লোজ করলাম। দেখেন হয় সিঙ্গেল কোড স্টার্ট করবেন ক্লোজ করবেন, অথবা ডাবল কোড স্টার্ট করবেন ক্লোজ করবেন। তো আমি সাপোজ সিঙ্গেল কোডই দিচ্ছি, দুইটা দিলাম। দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমি আমার সোর্স ফাইলটা দিয়ে দিব, অর্থাৎ আমি যে ইমেজটা এখানে ইউজ করতেছি ইমেজের, অবশ্যই ফাঁকা রাখবো না, এখানে ফিল আপ করবো SRC
ইকুয়াল এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল দেওয়ার পর সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটের ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তো আমার অ্যাট্রিবিউটের ভ্যালু বলতে ইমেজের নামটা কি, নাম দেওয়া হচ্ছে কি নিউজ ডট জেপিজি। তো আমি এখানে বলে দিব যে এসআরসির জায়গায় NEWS ডট জেপিজি দিলাম। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ প্রেস করলাম। এখন যদি আমি এটাকে রিলোড করি, ইমেজটা আসছে। তো দেখেন প্যারাগ্রাফ কীভাবে নিয়ে আসতে, হেডিং বলতে যে এইগুলো হচ্ছে হেডিং। আচ্ছা, এখানে আপনি অ্যাট্রিবিউট দিতে পারেন TITLE টাইটেল ইকুয়াল, ডাবল কোড দিলাম যে দিস ইজ, কিছু একটা লিখে দিলাম আর কি। তো টাইটেল হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম, আর এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম। আপাতত এখানে টাইটেল কি এসআরসি কি এগুলো বোঝার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু বুঝছেন যে স্টার ট্যাগের ভিতরে কি লিখতে হয়, কি বললাম একটু আগে, অ্যাট্রিবিউট লিখতে হয়। আচ্ছা, আবার এটা বলতেছি, অ্যাট্রিবিউট এলিমেন্ট এটা আমাদের জানতে হবে, মাস্ট বি। আমি এই যে সবটুকু সিলেক্ট করে দেখাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করলাম। এই যে টোটালটা দেখতে পাচ্ছেন, টোটালটাই হচ্ছে একটা কি HTML এর এলিমেন্ট। একটু খেয়াল রাখেন এগুলো, এই যে টোটাল পার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে HTML এলিমেন্ট। এটা টোটালটাকে বলবো আমরা হচ্ছে HTML এর এলিমেন্ট। আর এটা হচ্ছে আমার HTML এর এলিমেন্টের ভিতরে HTML এলিমেন্টের ভিতরে এটা হচ্ছে আমার এলিমেন্টের স্টার ট্যাগ। টোটালটাই কিন্তু হচ্ছে, এটা হচ্ছে আমার স্টার ট্যাগ, এটা হচ্ছে এলিমেন্টের কি ইন ট্যাগ বা স্টার ট্যাগ বা ক্লোজ ট্যাগ। একটু দেখেন, এটা হচ্ছে আমার স্টার ট্যাগ, এখানে লিখতেছি, এটা ইন্ডিকেট করতেছি এভাবে। এটা হচ্ছে আমার স্টার ট্যাগ, START স্টার ট্যাগ। আর এটা হচ্ছে আমার ইন ট্যাগ, লিখলাম। তো স্টার ট্যাগ এবং ইন ট্যাগ। আর এই যে মিডিলের যে পার্টটা আছে সেটাকে বলবো হচ্ছে কি এলিমেন্টের কন্টেন্ট, অর্থাৎ মিডিলের পার্টটাকে হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট বলা হয় আর কি। কালার দিয়ে দিচ্ছি আর কি কোনো একটা। এই যে মিডিলের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই যেটুকু শুধু, সরি, এই যে স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে যতটুকু আছে সেটাকে বলবো আমি হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট। আর এলিমেন্টের দেখেন, আবার দেখেন টোটালটা হচ্ছে একটা কি HTML এলিমেন্ট। এই যে H1 থেকে শুরু করে H1 ক্লোজ ট্যাগ হওয়া পর্যন্ত টোটালটাকে বলবো আমরা হচ্ছে HTML এর এলিমেন্ট। আর HTML এর এলিমেন্টের ভিতর এই যে ফার্স্ট যে পার্টটা আছে এটা হচ্ছে এলিমেন্টের স্টার ট্যাগ, আর এটা যে এই যে শেষের পার্টটা আছে এটা হচ্ছে এলিমেন্টের ইন ট্যাগ। আর এই যে মিডিল বরাবর স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে, অর্থাৎ স্টার ট্যাগ ক্লোজ করলাম, ইন ট্যাগ ক্লোজ করলাম, আর মাঝখানে যেটা লিখবো সেটা হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট। আর স্টার ট্যাগের ভিতরে যদি এক্সট্রা কিছু থাকে, অর্থাৎ এই যে H1 লিখে এক্সট্রা একটা কি লিখছি, টাইটেল ইকুয়াল টু দিস ইজ হেড লিখছি না, তো এটাকে বলবো এলিমেন্টের অ্যাট্রিবিউট। দেখেন একটু, সবগুলো HTML, অর্থাৎ একটা লাইন যদি বুঝে যান তাহলে HTML এর সব কিছু বুঝে যাবেন, মানে সবগুলো হচ্ছে স্ট্রাকচার ফ্লো করে কাজ করে। তো আমাদের এটা সেজন্য আমি একটু বারবার বলতেছি, একই কথা রিপিট করতেছি, কারণ এটা আমাদের মনে রাখতেই হবে। আছে এই যে এই যে টোটাল পার্টটা, এটা হচ্ছে আমার এলিমেন্টের অ্যাট্রিবিউট। লেখাটা দেখা যায় না, কালারটা চেঞ্জ করে দিই একটু। এটা কি ছিল, আচ্ছা এখন দেখেন আবার একটু ওভারঅল আলোচনা করতেছি। আমি যে কোনো HTML নিয়ে যখনই কাজ করব, তো আমাদের HTML লিখতে গেলে আমাকে হচ্ছে ট্যাগ দিয়ে হচ্ছে HTML-টাকে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে H1 লেখাটা স্টার্ট করছি, H1 লেখাটাকে ক্লোজ করছি, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, এর ভিতরে H1 লিখছি। টাইটেলটা মনে করেন আপাতত নাই এই মুহূর্তে, অর্থাৎ টাইটেলটা মনে করেন এই মুহূর্তে নাই। তো আমি H1-টাকে এভাবে স্টার্ট করলাম, লেফট অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করলাম, এই যে এখানে লেফট অ্যাঙ্গেল ক্লোজ করলাম, মানে ট্যাগটা স্টার্ট করলাম ক্লোজ করলাম অ্যাঙ্গেল দিয়ে, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ। আর এই যে শেষের দিকে আবার কি স্টার্ট করলাম, একটা স্ল্যাশ দিলাম, আবার ক্লোজ করলাম, এটা হচ্ছে ইনটেক। একই লেখাটা লিখছি, দেখেন এইখানে H1 লিখছি, এই জায়গায় কি লিখছি H1। তো টোটালটা হচ্ছে আমার একটা HTML এর এলিমেন্ট। আবার শুনেন, টোটালটা হচ্ছে একটা HTML এর এলিমেন্ট। তো এলিমেন্টের এই যে পার্টটা আছে, স্টার্টের যে ট্যাগটা লিখি সেটা নাম হচ্ছে এলিমেন্টের স্টার্ট ট্যাগ, আর শেষের যে পার্টটা লিখি সেটা হচ্ছে এলিমেন্টের ইনটেক। আর স্টার্ট ট্যাগ এবং ইনটেকের মাঝখানে যে লেখাটা থাকে বা যা থাকে সেটা হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট বলবো এটাকে, এটা হচ্ছে কন্টেন্ট। আর কন্টেন্টটাই হচ্ছে আমাদের ব্রাউজারে কি করে
শো করবে আর কি। আর এই যে ট্যাগ যেগুলো লিখতেছি এগুলো আমাদের এইভাবে শো করবে না। আর স্টার ট্যাগের মাঝখানে যেটা থাকে, স্টার ট্যাগের ভিতরে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ এই যে স্টার ট্যাগ এর ভিতরে যদি কোনো কিছু থাকে সেটার নাম হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তো এবার তো বোঝা গেছে নাকি? তো এটাই হচ্ছে যত প্রকার HTML এর কোড লিখবো সেটা হচ্ছে এইভাবেই ক্লোজ হবে। আর যেগুলো সিঙ্গেল ট্যাগ আছে এটা একটু ডিফারেন্ট, অর্থাৎ এই যে দেখেন সিঙ্গেল ট্যাগে কি হচ্ছে, একটা স্টার ট্যাগ ক্লোজ কোনো ট্যাগ নাই, বাট এই যে অ্যাট্রিবিউট তো লিখছি এটা তো বোঝা যাচ্ছে। সিঙ্গেল ট্যাগগুলোতে ম্যাক্সিমাম কি থাকে, অ্যাট্রিবিউট থাকে। তো এই যে এটা যেহেতু স্টার ট্যাগের ভিতরে আছে এটাকে কি বলবো, অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের সোর্স, SRC মানে হচ্ছে সোর্স। আর সোর্স ইকুয়াল দিয়ে এটা দিলাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। অর্থাৎ আমি একটা যদি ইমেজ ট্যাগটা ইউজ করতে চাই, ইমেজ ট্যাগের জন্য আমি কি কি অ্যাট্রিবিউট নিতে পারি, ইমেজ ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট নিতে পারি SRC মানে হচ্ছে সোর্স। আমি যে ইমেজটা নিয়ে আসবো সেটা কোথা থেকে আসতেছে সেই ইমেজটা নাম সহকারে বলে দিব, এটা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। আর আমরা স্টার ট্যাগের ভিতর এক বা একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি আর কি। অর্থাৎ ইমেজ SRC news.jpg দিলাম, আমাদের নিউজটার ইমেজটা আসলো। একই সাথে আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারি। তো এক বা একাধিক অ্যাট্রিবিউট দেওয়ার জন্য আপনার একটা অ্যাট্রিবিউট শেষ করলেন, এটার পরে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর আরেকটা অ্যাট্রিবিউট লিখবো। সাপোজ দিলাম যে কি ALT ইকুয়াল টু, আমি এখানে ডাবল কোড দিলাম, এটা আমি সিঙ্গেল কোড দিয়ে দেখালাম, এটা ডাবল কোড দিয়ে দেখাচ্ছি। অ্যাট্রিবিউট দিলাম যে কি নিউজ ইমেজ। আচ্ছা, এবার ইমেজ ট্যাগটা সম্পর্কে একটু বলি, আবার বলি। ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, SRC হচ্ছে সোর্স, মানে আমি যে ইমেজটা নিয়ে আসবো সেটা সোর্সটা কি। আর ALT হচ্ছে কি অল্টারনেটিভ টেক্সট। ALT এর পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, লিখছি নিউজ ইমেজ। অর্থাৎ কোনো কারণে যদি আপনার ফাইল থেকে অর্থাৎ নিউজ ইমেজটা যদি না থাকে, আর যদি ওই নামে আপনি ইমেজটা ইউজ করে থাকেন, ইমেজটা তো পাবে না তখন। ইমেজটা না পাইলে আপনি ALT দ্বারা আরেকটা বলে দিলেন যেটা হচ্ছে নিউজ ইমেজ। মানে যদি কোনো কারণে আমার ইমেজটা সামহাও মিসিং থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ যে টেক্সটটা আছে সেটা শো করবে। মনে করেন এই মুহূর্তে অল্টারনেটিভ টেক্সটটা নাই, Ctrl+X দিয়ে কাট করে রাখলাম, Ctrl+S প্রেস করলাম, এটা দিয়ে রাখলাম, সব ঠিক আছে। এখন যদি আমি ইমেজটা মনে করেন নিউ নামে একটা new.jpg, এই নামে কি কোনো ইমেজ আছে? না। এইবার যদি পেজটাকে ওপেন করি, ইমেজটা পাচ্ছে এখানে? কিছু লেখাও নাই এখানে যে এটাদের কি আসছিল বা কি মিসিং আছে। তো আপনি এখানে বলে দিতে পারেন যে ALT অল্টারনেটিভ টেক্সট, এটা দিলাম যে আমার ইমেজটার নাম যেহেতু পাচ্ছে না, সেক্ষেত্রে নাম না পেলে তুমি এই লেখাটা পাও আর কি। লেখাটা লিখে রাখছি ALT বলতে অল্টারনেটিভ টেক্সট নিউজ ইমেজ। এখন যদি পেজটাকে রিলোড করি, আসছে নিউজ ইমেজ লেখাটা। বাট এটা হচ্ছে মাস্ট বি আমরা দিয়ে রাখবো, এটা হচ্ছে ওয়েবসাইট SEO করার ক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ইমেজ লেখার সময় SRC ট্যাগ তো দিবই, সাথে হচ্ছে এই অল্টারনেটিভ ট্যাগটাও দিয়ে রাখবো আর কি। আচ্ছা, এখন আমি এই যে এটার মতো যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই লেখাটা আমি কি একটা হেডিংয়ের ভিতর দিতে পারি, তার মাঝখানে কি ইউজ করবো, একটা ইমেজ ইউজ করব, পিকচার ইউজ করবো, মানে যে ইমেজ ট্যাগটা নিলাম, আর শেষে এই যে আমার যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো নিলাম আর কি, এইগুলো কিছু প্যারাগ্রাফ। তো এটা আমি একটু ডিজাইন করি এখন, পারি কিনা। তো আমি এটা লিখবো এখন, এই যে বডির ভিতরে কিন্তু সব লিখতেছি। আচ্ছা, এখানে আসলাম, এই যে লেখাটা আছে এটা কপি করলাম, এটা সব কপি হয়ে গেল। আচ্ছা, এই লেখাটা Ctrl+C দিয়ে কপি করলাম। এটা যদি ডিরেক্ট পেস্ট করলে হবে না, এটা আমি হয় H1 অথবা H2, মানে যেহেতু একটা বড় দেখাচ্ছে এটা H1 দিতে পারেন বা H2, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে H2 ইউজ করে ওয়েবসাইটের ইমেজগুলি, সরি এগুলো ইউজ করা হয়। H2 দিলাম, পরে ফন্ট সাইজ বাড়া দেওয়া যায় আর কি। H2 স্টার্ট করলাম, একই রকম করে H2টাকে ক্লোজ করলাম, H2 ক্লোজ করার পর ওই লেখাটা বসায় দিলাম। তারপরে একটা কি ইউজ করছে, ইমেজ ইউজ করছে। তাহলে এখন আবার এর নিচে কি দিব, দেখেন ট্যাগের ক্লোজ করার আগে আবার ওর ভিতরে কিছু ঢুকেন না। এই যে ট্যাগটা স্টার্ট হয়েছে, ট্যাগটা অবশ্যই ক্লোজ করব, ক্লোজ করলাম। তারপর এবার ইমেজটাকে নেব। তো ইমেজ হচ্ছে কোন ট্যাগ, সিঙ্গেল ট্যাগ একটা, সেক্ষেত্রে ইমেজ স্ল্যাশ এটা দিলাম। দেওয়ার পর এইখানে লিখবো কি IMGটাকে লিখবো, একটা স্ল্যাশ দিব, এর ভিতরে ইমেজের পরে একটা স্পেস দিব। দেওয়ার পরে কি লিখবো, সোর্সটা দিব। তাহলে সোর্সের ক্ষেত্রে কি লিখছিলাম, SRC। সোর্স দেওয়ার পর ইকুয়াল দিলাম, তারপর সিঙ্গেল কোড বা ডাবল কোড দেবো, একটা সিঙ্গেল কোড দুইটা সিঙ্গেল কোড, অথবা একটা ডাবল কোড দুইটা ডাবল কোড দেবো। দেওয়ার পরে এখানে লিখলাম যে ইমেজের নামটাই, তো ইমেজের নাম হচ্ছে কি news.jpg। আর অবশ্যই একটা অল্টারনেটিভ টেক্সট বসায় রাখবো আর কি। তো অল্টারনেটিভ টেক্সটে আপনি বলে দিতে পারেন নিউজ ইমেজ বা যা ইচ্ছে তাই। SEO করার ক্ষেত্রে আপনার ওই যে টাইটেলটাই বসায় দিলে হচ্ছে কি বেটার রেজাল্ট পাওয়া যায় SEOতে আর কি। আচ্ছা, সেভ করি। এখন যদি দেখি পেজটা, এই যেটা আসছে, এই টাইটেলটা আসছে, অর্থাৎ এটার মতো টাইটেল আসছে।
তারপর এটার মধ্যে ইমেজটা আসছে। এখন ইমেজের ভিতর এই যে নিউজের যে বিস্তারিত বর্ণনা থাকে এটা হচ্ছে পি ট্যাগ দ্বারা থাকে আর কি। তো আমি এখানে এই যে এটুকু নিলাম সাপোজ, মানে এখানে আরো মাঝখানে যেগুলো শো করতেছে এগুলো হচ্ছে অ্যাড শো করতেছে, ধরেন বিভিন্ন অ্যাড। তবে এটা শো কপি করি, ওটা দিলে দেখবেন ওটা শো চলে আসবে আর কি। এই যে পেস্ট করি, এই যে আর কি সেভ করি, মানে এটা এটা তুলে দিচ্ছি। এতে কিন্তু এটা তো ডিরেক্ট এভাবে লাগবে না, এগুলো কার ভিতরে রাখবো, যেহেতু একটু প্যারাগ্রাফ আকারে আছে মানে নিউজের বিস্তারিত, এগুলো হচ্ছে আমরা পি ট্যাগের ভিতরে রাখবো। তো এটা তো বোঝা গেল যে পি ট্যাগ কখন ইউজ করবো আর হচ্ছে হেডিং ট্যাগ কিছু কখন ইউজ করবো। মানে বড় যে ফন্টগুলো লিখতে চাই যদি বড় কিছু বা হেডিং টাইপের মানে শিরোনাম টাইপের যদি কিছু লিখতে চাই সেক্ষেত্রে হেডিং ট্যাগটা ইউজ করবো, আর যে বিস্তারিত বর্ণনা টাইপের কিছু ইউজ করতে গেলে সেখানে আমরা পি ট্যাগটাকে ইউজ করবো। তো পি ট্যাগটাকে হচ্ছে স্টার্ট করলাম, দেন এরকম করে পি ট্যাগটা ক্লোজ করলাম। এর ভিতরে আপনি ইন্টারফেস করে নিচে নামা দিতে পারেন সবগুলো বিষয়, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখেন এই যে পি ট্যাগটা আমার এখানে স্টার্ট হয়েছে, পি ট্যাগের ভিতরে সবগুলো লেখা লিখছি, তারপরে পি ট্যাগটাকে ক্লোজ করছি, সেভ করি, এবার এটাকে রিলোড দেই। তো এই যেখানে চলে আসছে আর কি। তো এটা আমরা বাকি যে পার্টগুলো দেখতে পাচ্ছেন যে এটা ইমেজটা এখানে, তারপরে যে ইমেজের নিচে নিচে টেক্সটগুলো বসছে একটা রো সাইজ মেনটেন করে বসছে, এগুলো হচ্ছে সিএসএস দ্বারা আমরা হচ্ছে মেনটেন করব। তো এ পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? গত ক্লাসে কিন্তু এই আলোচনাটাই করছি, ওটা আমি আবার রিপিট করলাম যেহেতু একদম নতুন আপনারা, সেক্ষেত্রে হচ্ছে রিপিট করলাম। নেক্সট ক্লাস থেকে হচ্ছে কি আগের ক্লাসের কোনো টপিক আর রিপিট হবে না। তো অবশ্যই প্রতিটা ক্লাসের ভিডিও হচ্ছে দেখে আসবেন, আর যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা কি করে নিয়ে আসবেন। করে নিয়ে আসছেন কেউ কি? কি পেন ড্রাইভে নিয়ে আসছেন নাকি? কোথায়? ল্যাপটপেই? আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা দেখেন, আমি ফেসবুকে আপনাদের গ্রুপে একটা মেবি সবাই কি কানেক্ট হয়ে গেছেন? এই যে গ্রুপটা যে ছিল আমাদের, মেসেঞ্জার গ্রুপ না, অর্থাৎ এই যে কমপ্লেক্স একাডেমি, এই ইয়াতে ক্লিক করবে না আপনারা, যে আপনাদের গ্রুপে এটা অ্যাড করা হয় না, এই যে কই গেল, ওয়েব ডিজাইন ব্যাচ 2-তে, ওয়েব ডিজাইন ব্যাচ 2-তে আসবেন, সবাইকে অ্যাড করা হয়নি নাকি? আচ্ছা, আপনি আপনারা যে কাজটা করছেন সেটা আপনি এখানে পোস্ট করে দিবেন আর কি। সাপোজ এখানে লিখলাম আমি এখন যে ক্লাস 2 অ্যাসাইনমেন্ট লিখলাম, লেখার পরে আপনার যেই এটা আছে এটাকে ছোট করবেন একটু, সাপোজ একটু ছোট করলাম। ছোট করার পর আপনি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, লাইট শট, LIGHT, এটা হচ্ছে একটা সফটওয়্যার 1 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেলের। যদি ক্লিক করব ডাউনলোড, এটা ডাউনলোড হবে, এটাকে ইনস্টল করব। ইনস্টল করলে আপনার কিবোর্ডের যদি তখন প্রিন্ট SRC যে ইয়াটা আছে, অর্থাৎ আমি অন স্ক্রিন কিবোর্ডটা আবার আসি, আপনার কিবোর্ডের কি প্রিন্ট SRC দেখা যাচ্ছে কি, অর্থাৎ ব্যাক স্পেস বা ডিলেটের আশেপাশে থাকবে ওর প্রিন্ট SRC লেখাটা আর কি। তো ওটাই হচ্ছে কি প্রিন্ট SRC, ওটা যদি ক্লিক করেন তাহলে ওই যে লাইট শটটাকে ইনস্টল করে নেবেন। লাইট শটটা ইনস্টল করার পর প্রিন্ট SRCতে ক্লিক করলে আপনার হচ্ছে যে কোনো একটা স্ক্রিনশট নিতে পারবেন আর কি। অর্থাৎ আমি দেখাচ্ছি এটা আপনার কিবোর্ডের হচ্ছে এই কিটা আর কি, সেন্ড করছি, আসেন অ্যাকাউন্ট, এই যেটা অর্থাৎ এই যে প্রিন্ট স্ক্রিন কি এটা দেখতে পাচ্ছেন, এইটাকে যদি ক্লিক করেন তাহলে আপনি যে এক্সটেনশন নিতে পারেন। অর্থাৎ আমি এটাতে প্রেস করলাম, এই যে এখন আমি কি মানে এটা সেভ করতে পারবো। এই প্রিন্ট SRC যেটা দেখাচ্ছি, এই যে এটা এই কিটা প্রেস করব, প্রিন্ট SRC দেখবেন ওই কিবোর্ডে লেখা আছে সবার উপরের দিকে প্রিন্ট, হ্যাঁ আছে, ওইটা যদি ক্লিক করেন, লাইট শটটা যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই স্ক্রিনশট নিয়ে আপনি এই কাজটা করবেন যে এইটাতে আসলাম, এটা হচ্ছে আমার কোড, প্রিন্ট স্ক্রিন চাপলাম, এটা যাওয়ার পর এই যে লেখাটা আছে এই টোটালটাকে আপনি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলেন, সেভে ক্লিক করলেন, সেভে ক্লিক করে যে কোনো এক জায়গায় সেভ করে রাখলেন। সাপোজ আমি ডাউনলোডে রাখি, এটা একটা স্ক্রিনশট। আর আপনি যেই কাজটা করছেন রেজাল্টটা আসছে মানে কোড করার পর কোডের যে রেজাল্টটা আছে ওটার একটা স্ক্রিনশট, প্রিন্ট SRC চাপলাম,
এখানে চেপে ধরে মাউসটা এইভাবে টেনে দিলাম আর কি। এই দুটোকে নিয়ে এটাকে আবার হচ্ছে সেভে ক্লিক, সরি প্রিন্টার সার্ভিসে চাপলাম, অথবা আপনি কপি করলেও কাজ করবে আর কি। এটাকে যদি মাউসের উপর ক্লিক করে কপি করেন, কপি করে আপনার এই যেখানে আসলেন, আপনি মনে করেন একটা আপলোড করবেন, কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলেন, আপনার ইমেজটা চলে আসবে আর কি। আরেকটা যেটা ছিল ওটা কি ডাউনলোড করা ছিল, ওটা কিন্তু কপি করে নেই, মানে কপি করে করে বসাইতে পারেন, অথবা আপনি একটা একটা করে নিয়ে আসতে পারেন। আরেকটা ইউজ করি, ওই যেখানে রাখছি যে ফোল্ডারে, ডাউনলোড ফোল্ডারের ভিতর রাখছি সেভ করে। তো এই যে এটা একটা, এই দুইটা এইভাবে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই যে লিখবেন যেই ক্লাসের অ্যাসাইনমেন্ট, ক্লাস 2 অ্যাসাইনমেন্ট লিখে পোস্ট করে দেবেন আর কি। সবারই কাজ থাকবে এটা আর কি, যেই কাজগুলো করবেন এই কাজগুলো গ্রুপে আসে একটা করে পোস্ট করে দেবেন। পোস্ট করে দিয়ে এখানে হচ্ছে যে দেখবেন এগুলো, যে এটা আমি পরে দেখবো আর কি। দেখে অর্থাৎ সবাইকে কাজটা করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ আমি যে কাজটা করতে দিব বাসায় সেটা করে অবশ্যই এইভাবে স্ক্রিনশট দিয়ে এইভাবে গ্রুপে আপলোড করে দেবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট আরও কিছু শিখি। আমি কন্ট্রোল প্লাস যদি চাপি, যে ইয়া করি কার্সরটা কম বেশি করে, ছোটো উপরে হচ্ছে কন্ট্রোল চাপে ধরে, আপনার যদি এটা অনেক ছোট থাকে মানে এডিটরটা, তাহলে কন্ট্রোল প্লাস চাপে, কন্ট্রোল চাপে আপনি হচ্ছে যে কার্সরটা ছোটো বড় করবেন, এই লেখাটা বড় হচ্ছে আর কি। তো একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, আমি এগুলো সব কিছু কেটে দিচ্ছি, বডিটার ভিতরে যা আছে ওটা থাকে আর কি। তো এইগুলো কেটে দিলাম, ব্যাক স্পেস চাপলেও হচ্ছে এগুলো রিমুভ হয়ে গেল আর কি। সেভ করলাম। আচ্ছা, এইটুকু সবাই করতে পারবেন তো নাকি? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে কনভার্ট হই আর কি। আচ্ছা, এখন যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং, মানে টেক্সটকে বিভিন্ন উপায়ে কেমন ফরম্যাট করব। টেক্সট ফরম্যাটিং বলতে টেক্সটকে বোল্ড কীভাবে করতে হয়, ইটালিক কীভাবে করতে হয়, আন্ডারলাইন করতে হয়, এই যে বিষয়গুলো আছে এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। আচ্ছা, তার আগে দেখি যে কমেন্ট জিনিসটা কি। কমেন্ট বলতে বোঝাচ্ছে আপনি কোনো একটা কোড করে রাখছেন, সাপোজ আমি এবার কন্ট্রোল জেড দিয়ে পূর্বের কোডগুলোতে ফিরে যাচ্ছি, কন্ট্রোল জেড আসলাম, এই যেগুলো লিখছি। তো আপনি এই যেটা কিছু একটা কাজ করে রাখছেন না, আপনি এটা কমেন্ট করে রাখবেন, মানে এটা ওই কোডটা শুধু আপনি দেখতে পাবেন, আপনার ব্রাউজারে কোথাও শো করবে না, এটা হচ্ছে কমেন্ট করে রাখা। তো আমি এই যে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিব, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন দিব, দেখেন, তারপর হচ্ছে -1 2 3 4, এই চারবার মাইনাস চাপবেন আর কি, 2 3 4, চারটা মাইনাস চাপবেন আর কি। আবার দেখেন, যে কোনো কোডকে আপনি চাইলে যে ব্লক করে রাখতে পারেন, মানে ওই কোডটা ব্রাউজারে শো করবে না, এটা কাজ করতে পারেন। লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, এর মাঝখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিব, তাহলে ডক টাইপ এসটিএমএল লেখার সময় যেটা দিছিলাম, এটা হচ্ছে আপনার কিবোর্ডের ইএস, এটা যেটা আপনি কমেন্ট করে রাখবেন, দেখাচ্ছি আমি এখনই। তো 1 2 3 4টা দিলাম, দেওয়ার পর আমি লিখলাম যে কি দিস ইজ COMMENT কমেন্ট বা কিছু একটা লিখে রাখলেন। এই যেটা লিখে রাখলাম যেটা, এটা আমার দেখবেন ব্রাউজারে শো করবে না, মানে এই যে লেখাটা লিখছি এটা মনে হচ্ছে কমেন্ট করে রাখলাম। কমেন্ট বলতে মনে করেন আপনি একটা কাজ করে রাখছেন, ওই কাজটা 2-1 মাস পর ভুলেও যেতে পারেন যে কী কাজ করে রাখছেন, তো এই জায়গায় বলে রাখলেন যে আমি এই জায়গায় এই কাজটা করছিলাম, মানে হচ্ছে একটা নিউজ পোস্ট করেছিলাম বা এরকম কিছু দিলেন, এটা করছিলেন আর কি, একটা নিউজ পোস্ট এর কোড লিখেছি, এটা লিখলাম আমি। সাপোজ সেভ করি, এটা যদি রিলোড করি, এই কোডটা কিন্তু আমি কোথাও দেখতে পাবো না, ওই লেখাটা শুধুমাত্র আমার বোঝার জন্য দিয়ে রাখছি, যেটা যাতে পরবর্তীতে ইয়া করতে পারি, আমি যাতে বুঝতে পারি। আপনি যে কোনো কিছু কাটাকে কমেন্টের ভিতর করলে সব কমেন্ট হয়ে যাবে। আমি চাচ্ছি যে আমার ইমেজ যেটা আছে, ইমেজটাকে একটা কমেন্টের ভিতর রাখবো, তাহলে আর ইমেজটা দেখা যাবে না। তো একই রকম ইমেজের আগে লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেটরি সাইন 1 2টা দিব, যে এটা ইমেজের পরে আসে 1 2টা ক্লোজ করে দিলাম। এই যেটা লিখলাম এখন ইমেজটা আর কি করবে না, শো করবে না, কারণ এটা কমেন্ট করে রাখছি, মানে এটা আমি পরবর্তীতে ইউজ করব বা একটু কমেন্ট করে রাখছি, পরে আবার দেখবো আর কি যেটা কমেন্ট করে রাখলে কেমন দেখা যায় আর কি। তো এটা আমি যে কমেন্ট করে রাখলাম, সেভ করি, রিলোড দেই, এবার আর ইমেজটা পাবে না। তো যে কোনো কিছুতেই আপনি যে কি এটা দিয়ে স্টার্ট করবেন, এটা হচ্ছে ক্লোজ করবেন, আর এর মাঝখানে যা কিছু লিখবেন সেটা আর কি আপনার ওয়েবসাইটে কি করবে না, শো করবে না, সব কমেন্ট হয়ে থাকবে আর কি। আবার দেখাচ্ছি, আমি মনে করেন সবগুলো কমেন্ট করব, এটা দিলাম, এটা করে মুভ করতেছি, এটা করে করতেছি। আচ্ছা, এখন এই যে আমি যা কিছু লিখছি, যে ইস2 লিখছি, প্যারাগ্রাফ লিখছি, সবগুলোকে কমেন্ট করবো। তাহলে কি করব, সবার উপরের দিকে এখানে এই স্টার্ট করলাম 2টা ড্যাশ দিয়ে, এই যে শেষে আসে এই যে পি এর নিচে ক্লোজ করে দিলাম। এখন এই যে লিখছি একটাও আমার ওয়েবসাইটে শো করবে না, কারণ সবগুলো কি করে রাখছি, কমেন্ট করে রাখছি আর কি। আমি আমার মতো এগুলো কমেন্ট করে রাখলাম। কমেন্ট বিষয়টা বোঝা গেছে? তা আপনি হয় কোনো কিছু কমেন্ট করে নোট করে রাখতে পারেন, যে আমি যে একটা নোট লিখছি না একটু আগে, কন্ট্রোল জ্যাট, এই যে এখানে লিখছিলাম কি একটা নিউজ পোস্টের কোড লিখছি, এটা আমি সাপোজ নোট করে রাখছি। আপনি এইভাবে লিখতে পারেন,
মানে করে রাখতে পারেন কাজের সুবিধার জন্য। আবার যে কোনো কোডকে যে কোনো সময় ব্লক করে রাখতে পারেন। কি হবে, এই যে কমেন্টটাকে স্টার্ট করবো, ক্লোজ করবো, এটা হচ্ছে একটা কমেন্ট হয়ে গেল আর কি। আচ্ছা, আশা করা যায় কমেন্টটা বুঝে গেছেন সবাই। আচ্ছা, এইবার টপিক যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং, অর্থাৎ টেক্সটকে আমরা বিভিন্ন উপায়ে ফরম্যাট করতে পারি, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। সব আমি ডিলিট করে দিলাম। সাপোজ এই জায়গায় আমি কমেন্ট লিখতেছি একটা, এখানে আমি লিখে রাখলাম সাপোজ টেক্সট, মানে আমরা এখন টেক্সট ফরম্যাটিং শিখতেছি আর কি। টেক্সটটাকে বিভিন্ন উপায়ে কীভাবে ফরম্যাট করতে হয়। আমি এখানে লিখতেছি টপিক। তো টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝাচ্ছে, সাপোজ আমি কিছু একটা লিখলাম যে দিস, সাপোজ আই লাভ দিলাম হচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশ লেখাটা আর শুধুমাত্র বাংলাদেশ লেখাটাকে বোল্ড করতে যাচ্ছি, মানে একটু বোল্ড আকারে থাকবে। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে যে সিলেক্ট করে ধরে আপনি কি এটা করলে এইভাবে আপনি যে বোল্ড করতে পারতেন, ইটালিক করতে পারতেন, আন্ডারলাইন করতে পারলেন। তারপর হচ্ছে কি সাব স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, এই যেগুলো আছে স্মল বিগ, এই যে ইয়াগুলো আছে এগুলো আপনি হচ্ছে কোড দিয়ে করতে পারেন। আমি এখন দেখি কি অবস্থায় আছে, এটা আই লাভ বাংলাদেশ লেখাটা ছোট্ট হয়ে আছে। আমি হচ্ছে বাংলাদেশের কি মানে এটার মধ্যে আর কি এতটুকুর মধ্যে বাংলাদেশ লেখাটা বোল্ড হয়ে থাকবে, মানে একটু ফরম্যাটটা একটু ডিপ হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আগে হচ্ছে একটা বি ট্যাগটাকে স্টার্ট করব, আবার দেখেন এই যে বি ট্যাগটাকে ক্লোজ করলাম বি। তো এই যে বি ট্যাগটা স্টার্ট করলাম, ক্লোজ করলাম, এর মাঝখানে যেহেতু বাংলাদেশ লেখা, তার মানে বি মানে হচ্ছে বোল্ড। এটা যদি রিলোড করি তার মানে যে বাংলাদেশ লেখাটা কী হয়ে গেল, বোল্ড হয়ে গেল। তো একই রকম করে আপনি একটার ভিতরে আরেকটা দিতে পারেন, মানে বোল্ড দিছি আপনি আরেকটা দেন যে আই, আই বলতে হচ্ছে ইটালিক, আইটাকে ক্লোজ করলাম, তার মানে বোল্ডও হবে কি হবে, ইটালিকও হবে। রিলোড করি, ইটালিক ফরম্যাটে একটু বাঁকা হয়ে আসছে। আপনি চাইলে ইটালিকটা যে এটা তো দিতে পারেন। আইটাকে স্টার্ট করলাম, মানে যেখানে স্টার্ট করবেন ক্লোজ করবেন শর্ট টোটাল জায়গায় কি ইটালিক হবে আর কি। সেভ, এই যে এটাও ইটালিক হচ্ছে, এটাও ইটালিক। তো আমি যে চাচ্ছেন যে এটা ইটালিক হবে না, তাহলে এটা তুলে দিলাম। আচ্ছা, সেভ করি। এগুলো আমরা সিএসএস দিয়েও করতে পারি, বাট এগুলো হচ্ছে টেক্সট কীভাবে ফরম্যাটিং করতে হয় একটু দেখে নেন আর কি। সাপোজ আরেকটা লিখি আমি, এরপর এটাকে আপনি পি ট্যাগ দিয়েও রাখতে পারেন। আবার দেখাচ্ছি, টোটালটাকে রাখলাম পি ট্যাগের ভিতর, এই যে পি ট্যাগটাকে স্টার্ট করলাম, এই শেষে ক্লোজ করলাম। মানে আমরা কিন্তু ট্যাগের ভিতরে ট্যাগ লিখতে পারি। দেখেন পি ট্যাগটাকে স্টার্ট করছি, পি ট্যাগটাকে ক্লোজ করছি, এর মাঝখানে দেখেন আরও দুই একটা ট্যাগ ঢুকা দিছি। একটা আই ট্যাগ স্টার্ট করছি, আই ট্যাগ কী করছি, ক্লোজ করছি। আর বি ট্যাগ স্টার্ট করছি, বি ট্যাগ ক্লোজ করছি। তো এইভাবে হচ্ছে কি এই যে টেক্সটটাকে ফরম্যাট করতে পারি। আবার চাইলে আমি যদি লিখি, আবার পি লিখতেছি, পি ট্যাগটাকে স্টার্ট করলাম, পি বলতে প্যারাগ্রাফ, মানে যে পি টাইপের যেগুলো টেক্সট, যে টাইপের টেক্সট দরকার, হেডিং টাইপের হলে হেডিংটা নেবেন, H1 থেকে H6 যে কোনো হেডিং। আচ্ছা, পি লিখলাম, লেখার পর দিলাম যে আচ্ছা এটা কি বলেন দেখি, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তো এটাকে যদি আমি আমার স্কয়ারের মতো করে লিখতে চাই সেক্ষেত্রে কি করব, এটা কি ওরকম স্কয়ারের মতো হয়েছে মানে কিন্তু পাশাপাশি লেগে আছে। তো এইটাকে আমি লিখবো হচ্ছে সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের সাহায্যে। সাব বলতে কি নিচে, আর সুপার বলতে হচ্ছে কি উপরে বসবে। মানে এই যে A2 এর আগে এবং পরে কি লিখবো, SUP, মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এই যে স্টার্ট করলাম, এখানে লিখলাম SUP, সুপারটাকে স্টার্ট করলাম, এই স্ল্যাশ দিয়ে SUP, সুপারটাকে ক্লোজ করলাম। তো এই যে স্টার্ট করলাম, ক্লোজ করলাম, মানে টুটা কি করে রাখলাম, সুপার করে রাখলাম, মানে এর একটু উপরে থাকবে টুটা। এবার যদি দেখি একটু চলে গেছে। একই রকম করে কি 2ab, বি এর উপর কি হবে, তাহলে এটাকে টুটাকে আমি একটু কন্ট্রোল এক্স দিলাম, আমি এই যে লিখলাম সাপোজ এই যে SUB সাবস্ক্রিপ্ট এস স্ল্যাশ করলাম, সাবস্ক্রিপ্ট ক্লোজ করলাম, আর এর ভিতরে কি দিয়ে রাখবো 2, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার হয়ে গেল। আচ্ছা, একই রকম করে আমি যদি লিখি এরকম সাপোজ পি ট্যাগটাকে স্টার্ট করি, পি স্টার্ট করলাম, পি ক্লোজ করলাম। আচ্ছা, আমি যে সবার প্রথমে যে কথাটা বলছি ওগুলো কি ঠিক আছে? দেখেন ট্যাগ স্টার্ট করব, ক্লোজ করব, HTML বলতে এইভাবে কাজ করে সব আর কি। ওই একটা লাইন বুঝলে সবগুলো বুঝে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ট্যাগের ভিতর ট্যাগ লিখতে পারি, মানে নেস্টেড আকারে কাজ করে, একটার ভিতর আরেকটা দিয়ে দিয়ে কাজ করতে পারি। দেখেন পি এর ভিতর আরেকটা ঢুকাইছি আই, আবার এর ভিতরে বিও ঢুকাইছি, একই রকম পি এর ভিতর সাব লিখছি, এর ভিতরে সাবও লিখছি। আচ্ছা, আরেকটা দেখেন আমি যদি লিখি লগ 10, এই টাইপের কোনো ম্যাথমেটিক্যালি কিছু করছিলেন কেউ? 10 লেখাটা কোথায় থাকে, নিচে থাকে। তো এটা কেমনে করব, লগ 10 থাকবে নিচে। তো সাব বলতে বোঝাচ্ছে নিচে, আর সুপার বলতে বোঝাচ্ছে কি উপরে। তার মানে 10টাকে যদি নিচে বসাইতে চাই সেক্ষেত্রে কি
এখানে লিখবো সাব, অর্থাৎ 10 এর আগে এবং পরে দিলাম এসইউবি সাব। এই যে হচ্ছে সাবটাকে ক্লোজ করলাম, সেভ করি, রিলোড দেই। এগুলো বেশি একটা ইম্পর্ট্যান্ট না, তবে যদি কোনো সময় এরকম কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করবেন, তো এগুলো জেনে রাখা ভালো আর কি। আচ্ছা, একই রকম করে আমি দিচ্ছি সাপোজ পি ট্যাগটা স্টার্ট করলাম, একই রকম করেছি পি ট্যাগটাকে, বা না দিলেও কাজ করতে পারেন, যে সেল প্রাইস দিলাম সাপোজ। আচ্ছা, একটু কোলন দিয়ে রাখি। মাঝে মাঝে আপনারা দেখেন না যে বিভিন্ন ই কমার্স সাইট বা কোনো স্টোরে কি মানে সেল প্রাইস দিয়ে রাখছে 50 টাকা, আর রেগুলার প্রাইস একটা বেশি থাকে, মনে করেন রেগুলার প্রাইস হচ্ছে 300 টাকা, মানে 80% বা 90% সারে 50 টাকা চলে আসছে। তো এটা দেখবেন যে যেটা রেগুলার প্রাইস ছিল এটা হচ্ছে ওর উপরে একটা দাগ থাকে আর কি, মানে কেটে দেওয়া থাকে। তো সেটা দেওয়ার জন্য আমাকে এইভাবে লিখবো, আমি সাপোজ দিলাম যে রেগুলার প্রাইস ছিল 100 টাকা। তো এখন এটাকে যদি বুঝাইতে চাই যে আমার বর্তমানে প্রাইস হচ্ছে কত 50 টাকা, তো সেক্ষেত্রে এই যে 100 টাকাকে আমি হচ্ছে ডিইএল ডেল দিতে পারি। ডেল ট্যাগটাকে, ডেল বলতে ডিলিটেড, ডেল বলতে যে ডেল দিলাম। এখন যদি রিলোড করি, এর উপরে কি আছে মানে কেটে দেওয়া আছে আর কি, তার মানে এটা বোঝাচ্ছে সেল প্রাইস। 100 বলতে বোঝাচ্ছে রেগুলার প্রাইস, আর 50 বলতে বোঝাচ্ছে কি সেল প্রাইস। আর এটা হচ্ছে এগুলো যে ডিজাইন টাইপের কালার টালার, এগুলো তো হচ্ছে সিএসএস ইউজ করছে আর কি। আচ্ছা, একই রকম যদি করতে চাই যে এখন হচ্ছে একটু লিঙ্ক ট্যাগটা নিয়ে একটু আলোচনা করি, টেক্সট ফরম্যাটিংয়ে থাকি আর কি, পাশাপাশি হচ্ছে লিঙ্ক ট্যাগ নিয়ে আলোচনা করি। আচ্ছা, লিঙ্কটা পরে আসি, আবার ফরম্যাটিংয়ে আসি। সাপোজ এখানে দিলাম যে হ্যালো, এই লেখাটা লিখলাম, লেখার পরে আমি এটাকে দিলাম যে কি আন্ডারলাইন ট্যাগটাকে, ঠিক আন্ডারলাইন ট্যাগ কি কাজ করবে মেবি মনে আসতেছে না, আন্ডারলাইন না না মেবি এটাও না, আই এম নট শিওর এটা কাজ করবে কিনা। আচ্ছা আচ্ছা, আন্ডারলাইন বলতে বোঝাচ্ছে কি, আন্ডার বলতে হচ্ছে নিচে, অর্থাৎ কোনো কিছু নিচে যদি কোনো কিছু একটা লাইন নিয়ে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে কি আন্ডারলাইনে যে ইউট্যাগটা যদি দেন, মানে ইউট্যাগ দ্বারা স্টার্ট করেন, ইউট্যাগ দ্বারা ক্লোজ করেন, সেটা হচ্ছে কি আন্ডারলাইন আর কি। আবার আমি যদি ওভারলাইন দেই, দিলে কি আসবে? আসতেছে না। এই যে ওভারলাইন, এটা দিলে তো ডিরেক্ট কাজ করবে, মানে সিএসএস দিয়ে কোনো বেটার হয় আর কি। এসটিএমএলও আছে, যাই হোক আমার মনে পড়তেছে না। তো এই টাইপের ওভারলাইন, আন্ডারলাইন, লাইন থ্রোট আমি যদি গুগলে এসে সার্চ করবেন, যেটা মনে থাকবে না, টেক্সট ফরম্যাটিং। আর এটা একবার দেখবেন, দ্বিতীয়বার দেখার দরকার নেই, কারণ এগুলো বেশি একটা প্রয়োজন পড়ে না আর কি। এসটিএমএল দেই, আপনি এখান থেকে দেখে নিন যে কী কী টাইপের টেক্সট ফরম্যাটিং করা আছে। যেমন W3 স্কুল আছে, এখান থেকে যে কী কী টাইপের টেক্সট ফরম্যাটিং আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মার্ক, স্মল, ডেল, ইনসার্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো সব বসাই দিতে পারেন। অর্থাৎ আরেকটু পার্থক্য বুঝাই, এখানে আমরা বোল্ড লিখছিলাম না, বোল্ডের পরিবর্তে আমরা লিখতে পারি STRONG স্ট্রং, STRONG স্ট্রং। তো স্ট্রং দ্বারা বোঝাচ্ছে কি ওই যে একই লেখাটা আসছে, বাট হচ্ছে বোল্ড বলতে বোঝাচ্ছে শুধু বোল্ড, আর স্ট্রং বলতে বোঝাচ্ছে যে টেক্সটার প্রায়োরিটি একটু বেশি থাকবে, মানে এটা এসইও করার ক্ষেত্রে স্ট্রং ট্যাগটাকে যদি দিই, এটার কাজ হচ্ছে এটা একটু প্রায়োরিটি বেশি থাকবে, মানে এটার যাতে গুরুত্ব একটু বেশি বুঝায়, আমার গুগলকে যাতে বুঝায় যে এটার একটু গুরুত্বপূর্ণ বেশি, তো বোল্ড অথবা স্ট্রং দিতে পারেন। আর এক কোনো কিছু যদি আমি যখন সাপোজ আপনি স্টাডি করতেছেন, পাশাপাশি কোনো কিছু মার্ক করে রাখতে যাচ্ছেন, যে আমি সাপোজ এই লেখাটা পড়ছি, এটা আমার যাতে মনে থাকে সবসময়, ওই পেজটা ওপেন করলে আমি সবার প্রথমে যাতে ওটাতে চোখ যায়, তো এটা হাইলাইটেড করে রাখি না মার্কার পেন দিয়ে। তো এটা আপনি যে এসটিএমএলও করতে পারেন মার্ক ট্যাগ দ্বারা। মার্ক ট্যাগটাকে স্টার্ট করলাম, আমি এখানে লিখে রাখলাম যে কোনো কিছু, দিস ইজ মার্ক টেক্সট, সেভ করি। এখন যদি রিলোড করি, এই যে মার্ক অবস্থায় আছে, মার্কার পেন এটা আছে না, আমরা এই যেরকম মার্ক করে রাখি, তো এটা হচ্ছে যে মার্ক অবস্থা করে কোনো কিছু রাখার জন্য আমরা মার্ক ট্যাগটাকে ইউজ করবো। আরও কী কী আছে এগুলো আপনারা বসায় দিবেন খালি, তাহলে বুঝতে পারবেন কোনটা কী কাজ করতেছে। ইনসার্ট, ছোটো, এমফাসাইজ যা আছে। আচ্ছা, এখন যেটা আসবো সেটা হচ্ছে HTML এর লিঙ্ক ট্যাগ, অর্থাৎ এই যে পি ট্যাগ শিখলাম, এই যে মার্ক, এগুলো তো ছোটো ছোটো ট্যাগ আর কি, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ছোটো ছোটো জায়গায় ইউজ করা হয়। এই যে H1 থেকে H6 ট্যাগ শিখলাম, ইমেজ ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ শিখলাম, এবার শিখবো হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক বলতে বোঝাচ্ছে যে লিঙ্ক আপ করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য হচ্ছে লিঙ্ক ট্যাগটা ইউজ করা হয়। মানে লিঙ্ক বলতে, বাংলায় লিঙ্ক বলতে কি বোঝাই, সংযোগ আর কি, একজন আর একটার সাথে একটা সংযোগ আর কি, সেটা হচ্ছে লিঙ্ক বা কানেক্টেড যেটা বলা হয় আর কি, সংযোগ স্থাপন করা। তো একটা আর একটার সাথে সংযোগ স্থাপন করার জন্য হচ্ছে যে লিঙ্ক ট্যাগটা ইউজ করা হয়।
সাপোজ আমি যদি ফেসবুকের একটা এক্সাম্পল দিই বা এইটাতে যদি আসি, এই যে HTML লেখাটা আছে, CSS এ ক্লিক করলাম, অন্য একটা পেজ ওপেন হয়ে গেল, জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম, জাভাস্ক্রিপ্ট নামে একটা পেজ ওপেন হলো। তো এইগুলো একটা করে কি লিঙ্ক, এক পেজ থেকে আরেক পেজে জাম্প করার জন্য যে ইয়াগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়। তো আমি এখন এই লিঙ্ক ট্যাগের ব্যবহার শিখবো আর কি। লিঙ্ক ট্যাগের জন্য আপনাকে ওই যে একই রকম এ ট্যাগ দ্বারা স্টার্ট করবো। এ বলতে বোঝাচ্ছে লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ যাকে বলা হয়, বা লিঙ্ক ট্যাগ ধরবেন। এ ট্যাগটাকে স্টার্ট করলাম, একই রকম করে এ ট্যাগটাকে ক্লোজ করলাম। এখানে আপনি স্বাভাবিক কিছু দিয়ে রাখলেন যে গো টু মাই ফেসবুক প্রোফাইল দিয়ে রাখলাম সাপোজ, যা ইচ্ছা যেটা লিখে এখানে তো যে কোনো কিছু লিখতে পারি, লিখতে তো বাধা নেই আর কি। বা এর মধ্যে আপনি ইমেজ ইউজ করতে পারেন, যে কোনো HTML এর ট্যাগের স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে আপনি চলে ইমেজ ট্যাগটাকেও ঢুকাইতে পারেন আর কি। আমি লিখলাম গো টু মাই ফেসবুক প্রোফাইল। এইখানে এখন এই যে স্টার ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখবো, যেমন ইমেজের জন্য অ্যাট্রিবিউট কি দিছিলাম, SRC দিছিলাম। তো যে এ ট্যাগের জন্য অ্যাট্রিবিউট দেব হচ্ছে href, HREF, হাইপার রেফারেন্স ট্যাগ বলা হয়। এটা ফুল মিনিং জানার দরকার নেই, তবে হচ্ছে HREF দিয়ে আমরা হচ্ছে লিঙ্কটা বলে দিতে পারি। তো ইকুয়াল দিলাম। তো অ্যাট্রিবিউট কীভাবে লিখবো, অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল সাইন সিঙ্গল কোড বা ডাবল কোডটাকে স্টার্ট এইভাবে দিব। দেওয়ার পরে সাপোজ আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, https://fb.com। আপনার প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেটা বসাই দিলেন। এবার যদি আমি এটা রিলোড করি, আচ্ছা তার আগে দেখেন এই যে এক লাইন থেকে আরেক লাইনের নিচে যদি নামতে চান, সাপোজ আমি এটা দেখাচ্ছি, দেখেন এই যে জুম আউট করি, এই যে সেল প্রাইস 50, দিস ইজ স্মার্ট, সবগুলো এক লাইনে চলে আসছে না। তো আপনি আলাদা আলাদা যদি লাইন করতে চান সেক্ষেত্রে তার আগে যেখানে ব্রেক করবেন সেখানে একটা BR নামে যে ট্যাগ আছে একটা HTML, সেই BR ট্যাগটা ইউজ করবো। তো আমি যাচ্ছি সেল প্রাইস, রেগুলার প্রাইস, এটাকে আলাদা করবো। তার মানে যে এই 50 টাকার পরে একটা কি দিব, BR ট্যাগ ইউজ করবো, মানে ব্রেক, লাইন ব্রেক করে দাও, তুমি নিচের লাইনে চলে যাও, এটা হচ্ছে লাইন ব্রেকের কাজ। তো আমি এই যে এই 50 টাকার নিচে আমি কিন্তু লিখছি আলাদা লাইন বাই লাইন, কিন্তু এটা এক পাশে চলে আসছে। ওটা হচ্ছে HTML এর এলিমেন্টের কারণে, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, একটা হচ্ছে ব্লক লাইন এলিমেন্ট, ওগুলো পরে আলোচনা হবে। বাট আমি BR ট্যাগটা স্টার্ট দিলাম এখানে। এটা আপনি সিঙ্গেল ট্যাগ এভাবে দিতে পারেন অথবা ক্লোজও করতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন। সেভ করি, নিচে নামছে একই রকম, মানে BR ট্যাগ দ্বারা আপনি ডিরেক্টলি শুধু BR লিখতে পারেন, BR দিলেও কাজ করবে, বা এই যে এর আগে একটা স্ল্যাশ দিলেও BRটা কাজ করবে। BR ট্যাগ দিলাম, মানে এইভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। এবার যদি দেই, আচ্ছা তো আমি যে এ ট্যাগটার ব্যবহার একটু দেখেন। এ ট্যাগ হচ্ছে কি বললাম, লিঙ্ক, একটা আরেকটার সাথে লিঙ্ক বা কানেক্টেড করার জন্য আমরা হচ্ছে এ ট্যাগটা ইউজ করি। তো আমি যদি পেজটাকে এবার একটু রিলোড করি, রিলোড করার পরে যে গো টু মাই ফেসবুক প্রোফাইল, এখানে যখনই মাউসটা নিয়ে আসলাম আপনার দেখেন এই যে একদম নিচের দিকে এই আপনি কোথায় মাউসটা নিয়ে গেলে কোন লিঙ্কে যাবে এই জায়গায় কিন্তু শো করবে। বা আমি যদি ফেসবুক বা কোথাও যাই, সাপোজ হচ্ছে এই নিউজ পেপার সাইটে আসি, এখানে নিয়ে গেলাম, দেখেন এই যে এখানে একটা কি শো করতেছে, লিঙ্ক শো করতেছে, মানে ওই জায়গায় আপনি ক্লিক করলে এই পেজে চলে যাবে আর কি। তো একই রকম আমার এখানে কি শো করতেছে, লিঙ্কটা শো করতেছে, অর্থাৎ এই জায়গায় ক্লিক করলে এই নিচের দিকে হচ্ছে লিঙ্কটা ক্লিক করতেছে। আমি যদি ক্লিক করি, দেখেন এই যে আমি ছিলাম আমার ওয়েবসাইটে, এখন চলে আসলো কি ফেসবুকে চলে আসলো আর কি। তো এই টাইপের হচ্ছে লিঙ্ক করার জন্য হচ্ছে আমরা লিঙ্ক ট্যাগটাকে হচ্ছে ইউজ করব। আমি আবার এই যে এটা ব্যাককে ক্লিক করলাম, ব্যাকে আসলাম। আচ্ছা তার আগে আপনি চাচ্ছেন লিঙ্ক ট্যাগের ব্যবহার তো বোঝা গেল নাকি, এক জায়গা থেকে আরেক জায়গায় লিঙ্ক করার জন্য। এখন আপনি চাইলে আপনার যে কোনো পেজের লিঙ্ক করতে পারেন বা অন্য কোনো পেজের লিঙ্ক দিতে পারেন। সাপোজ আপনি এটার লিঙ্ক দিতে পারেন, বসাই দিতে পারেন, এইটার লিঙ্ক দিতে পারেন বসায়, মানে যা ইচ্ছা তাই বসাইতে পারেন। অথবা আপনি একটা ফাইল ক্রিয়েট করছেন আলাদা, এই ফাইলটারও লিঙ্ক দিতে পারেন। সাপোজ আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, নিউ টেক্সট ডকুমেন্ট, কন্ট্রোল অল্টার দিলাম, আমি দিলাম যে কি other.html, other.html। তো আমি চাইলে এই পেজেরও লিঙ্ক করতে পারি। তো other.html-টাকেও এটা মাউসের বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস বা এটা ওপেন করি। এখানে দেখেন একটা আছে hello.html, একটা আছে other.html। hello.html এর যা আছে সব কপি করি, অথবা এখানে লিখে রাখতেছি শুধু h1 একটা ট্যাগ দেই, দিস আদার পেজ, এটা লিখে রাখলাম জাস্ট। এখন আমি চাচ্ছি যে আমি hello.html থেকে আমি আমার আদার পেজের লিঙ্ক করবো, মানে আমার hello.html পেজটা থেকে যাতে কে আদার পেজে যাইতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে আর একটা লিঙ্ক ইউজ করতে পারি। এটা একটা এখানে BR ট্যাগ দিই, একটা ব্রেক দিয়ে নিচে নামা দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম যে আবার এই ট্যাগটাকে স্টার্ট করলাম, একই রকম করে এই ট্যাগটাকে ক্লোজ করলাম, বুঝেন একটু। এখানে দিলাম যে গো টু আদার পেজ, বা যা ইচ্ছা তাই লিখতে পারেন, গো টু আদার পেজ লিখে দিলাম। তারপরে এই ট্যাগের ভিতরে কি লিখবো এখন, তাহলে ওই একই রকম
রেফ নামে কি ইউজ করব, এটার নাম কি স্টার ট্যাগের ভিতর যেটা লিখি, বারবার বলছি কিন্তু আমি স্টার ট্যাগের ভিতর কি লিখি, এক্সট্রা যে বিষয়টা লিখি সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট আর কি। তো এই যে এখানে অ্যাট্রিবিউট লিখবো, আমি বললাম ওই প্রথম লাইন যদি বুঝেন তো সব কিছু বুঝবেন, মানে ওই ওয়েবসাইট যা আছে সব ওইরকম করে বানায় আর কি। তো সবার প্রথমে যে এক্সাম্পলটা বারবার বললাম ইন্ডিকেট করে চিহ্ন দিয়ে দিয়ে সিলেক্ট করে করে ওইটা আবার দরকার পড়ে রিপিট করবেন, যে এ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট দেবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি যে স্ট্র্যাপ ইকুয়াল অ্যাট্রিবিউটের ভ্যালু কি দিব এবার আমার ওই পেজের নামটা আধার ডট HTML। তো এখানে বলে দিলাম যে OTS এর আধার ডট HTML সেভ করি। এবার যদি রিলোড করি, কারণ রিলোড দিলাম এখানে রিলোড, এই যে গো টু আদার পেজ সেটা যদি ক্লিক করি তাহলে যে আরেকটা পেজ ক্রিয়েট করছিলাম সেটা আসতেছে। তার মানে হচ্ছে আমি আমার হচ্ছে এই যে এ ট্যাগ দ্বারা আমি চাইলে আমার যে কোনো পেজের লিঙ্ক করতে পারি আমার ওয়েবসাইটের, অথবা অন্য যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমি যদি বসায় দিই তাহলে ওটাতে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। এখন আরেকটা বিষয় দেখেন, সাপোজ আপনি এটাতে ক্লিক করলেন, ক্লিক করে গো টু আদার পেজে গেলেন, তো আপনার ওই পেজটাকে থাকতেছে, বা আমি সেকেন্ড ক্লাস নামে যে আমি পেজটা ক্রিয়েট করছি হ্যালো ডট HTML-টা, এটাতে যদি গো টু মাই ফেসবুক প্রোফাইলে ক্লিক করি আমার ওই পেজটা কী হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, ওটা থাকতেছে না। তো সেক্ষেত্রে আমি এটা বলে দিতে পারি যে এখন আমার এই পেজটা থাকবে কি না, মানে এটাতে ক্লিক করে আমি এখানে লিখবো হচ্ছে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এটাও একটা অ্যাট্রিবিউট, যে স্টেপ অ্যাট্রিবিউট নিলাম। আচ্ছা, একাধিক অ্যাট্রিবিউট নেওয়ার জন্য কি করব, অ্যাট্রিবিউটের পরে কি দেবে, একটা স্পেস দিবে, স্পেস দিয়ে আরও এক বা একাধিক ইচ্ছা আনলিমিটেড স্পেস দিয়ে দিয়ে নিতে পারি। তো এটা অ্যাট্রিবিউট হচ্ছে TARGET, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম টার্গেট, এগুলো একটু খেয়াল রাখেন। ইকুয়াল দিব, এখানে আন্ডার স্কোর দিব, BLANK ব্লাঙ্ক, সেভ করি, লিখছি কি আন্ডার স্কোর দিয়ে ব্লাঙ্ক। এইবার যদি ফেসবুক এটাতে আবার আসি, ফেসবুকে ক্লিক করেন, কি হচ্ছে আপনার এই পেজটা এসে ঠিকই থাকতেছে, আরেকটা নতুন নামে একটা ট্যাব ওপেন হচ্ছে, নতুন ট্যাব ওপেন হয়ে সেইখানে আমার কি ফেসবুকের এটা ওপেন হচ্ছে। আচ্ছা, আবার এটাতে ক্লিক করলে কি হচ্ছে, মানে কারণ এটাতে আমরা টার্গেটটা বলে দিলেন যে টার্গেট কি হবে, ডিফল্টভাবে করা থাকে টার্গেট সেলফ আর কি। এইবার লিখতেছি স্পেস টার্গেট, আমি এখানে আবার দিলাম আন্ডার স্কোর দিয়ে SELF সেলফ, সেভ করি। এবার যদি রিলোড করি দেখেন ওই বিহেভিয়ারই কাজ করতেছে, কিন্তু মানে ডিফল্টভাবে এখানে বলে দেওয়া আছে যে তুমি যদি কোনো কিছু টার্গেট যদি না দেওয়া থাকে তাহলে তুমি সেলফটা পাও, আর টার্গেট যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তুমি টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নাও, নেওয়ার পর আন্ডার স্কোর দিয়ে লিখে দেওয়া যে BLANK ব্লাঙ্ক। এবার সেভ করি, এই দুটোই হচ্ছে একই রকম, মানে এটাতে ক্লিক করলে ওই পেজটা ঠিক থাকবে, নতুন একটা ট্যাব ওপেন হবে, এটাতে ক্লিক করলে ওইটা থাকবে, নতুন একটা ট্যাব ওপেন হবে। রিলোড দেই, এবার যদি দেখি গো টু মাই ফেসবুক, এটাও নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে, একই রকম করে গো টু আদার পেজ, ওইটা হচ্ছে কি আমার এটা ঠিক হয়ে থাকতেছে। আর আমি চাইলে এই যে এ ট্যাগের ভিতর যে কোনো কিছু ইউজ করতে পারি, মানে এক বা একাধিক ট্যাগ দিয়ে আমরা এই ট্যাগটাকে দিতে পারি। সাপোজ এই যতগুলো লাইন আছে সবগুলোকে কপি করলাম, কপি করে আমি এই যে এখানে বসায় দিলাম, এটা এখানে না দিয়ে একটা ট্যাব দিই আর কি, মানে এই মাঝখানে সব বসায় দিলাম। দেখেন কি করছি আমি, এ ট্যাগটার ভিতরে সবগুলো ট্যাগ দিছি, তবুও কিন্তু কাজ করবে, মানে সবগুলো লিঙ্ক হয়ে গেল, মানে মাউসটা নিয়ে গেলে লিঙ্কিং অবস্থায় থাকবে। সেভ করি, এবার যদি দেখি দেখেন সবগুলো হচ্ছে আন্ডারলাইন করা আছে, কারণ এই যে দেখেন এটাতেও ক্লিক করলে ওই লিঙ্কটা দেওয়া আছে, এটাতেও এই সবগুলো লিঙ্ক অবস্থায় আছে আর কি, মানে সবগুলোর আগে কি ট্যাগ দিছি আমি, লিঙ্ক ট্যাগটা যেহেতু দিছি এটা একটা উপরে, মানে দেখেন এই সবগুলোর উপরে স্টার্ট করছি কোন ট্যাগ দ্বারা, লিঙ্ক ট্যাগ দ্বারা, এটা একটাকে স্টার্ট করছি, এটা একটাকে ক্লোজ করছি, আর ভিতরে সবগুলো দিয়ে রাখছি। তো সবগুলো লিঙ্ক হয়ে থাকলো, কোন লিঙ্ক, এই আধার ডট HTML এর পেজটার লিঙ্ক হয়ে আছে। আমি চাইলে এটাতে ইমেজ ইউজ করতে পারি, CTRL-Z চাপলে আবার ব্যাক হয়ে আসতে পারি। আচ্ছা, এটাতে আসে আমি এবারে যে গো টু আদার পেজের পরিবর্তে আমি একটা ইমেজ ইউজ করব, তো লিখলাম হচ্ছে কি IM, যেটা একটাকে স্টার্ট করলাম, এখানে কি লিখবো SRC, সোর্স কি ছিল আমাদের news.jpg। এবার একটু এটা স্ল্যাশ দিলাম, বা না দিলেও কাজ করবে। সেভ করি, তার মানে আমার এই নিউজটা কি অবস্থায় থাকবে, এখন লিঙ্ক অবস্থায় থাকবে, নিউজটা ক্লিক করলে আমার আদার পেজটা ওপেন হবে, মানে এখানে যেটা বলে দিয়ে রাখবো ওই পেজে চলে যাবে। দেই, এই যে কি এটা আছে না, এটা যদি ক্লিক করি, জুম করা আছে অনেক, এটা যদি ক্লিক করি ওই যে লিঙ্কটা দিয়ে রাখছি ওটা চলে আসবে। তো লিঙ্কের ভিতর আমরা যে কোনো কিছু দিতে পারি, হয় টেক্সট দিতে পারি, এই যে আদার পেজটা চলে আসলো আর কি। আচ্ছা, এটুকু বোঝা গেছে তো নাকি? আজকে HTML নিয়ে আর আলোচনা করবো না, এখন শুধু একটু দেখাই যে CSS জিনিসটা কি, CSS কীভাবে কাজ করে এটা শুধু একটু দেখাবো। আচ্ছা, তো CSS বিষয়টা হচ্ছে আমি যে HTML গুলো লিখতেছি দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, এইভাবে এলোমেলো লাইন বাই লাইন এভাবে পড়ে আছে। তো এইগুলোকে সাপোজ
এই যে সাপোজ যে নিউ bdnews24.com ওয়েবসাইটটা দেখতেছেন, এটা কিন্তু HTML দ্বারাই সবগুলো মার্কআপ করা আছে। বাট এই যে এটা এই পাশে আছে, এটা উপরে, এটা নিচে, এটা ডানে, এটা বামে, এই যে বিষয়গুলো আছে এগুলো করা হয়েছে CSS দ্বারা। মানে HTML এর আমাদের 3 থেকে 4টা ক্লাস করলে HTML এর সবগুলো বিষয় শেখা হয়ে যাবে। বাট আমাদের মেন কাজ হচ্ছে CSS করে ডিজাইন অ্যাপ্লাই করা আর কি। তো সেক্ষেত্রে আমি CSSটা কি এটা একটু বলে দিচ্ছি, যে আমাদের ডিফল্টভাবে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার থাকবে হচ্ছে এরকম, আর CSS দিয়ে করে আমরা এই স্ট্রাকচারটা চেঞ্জ করে আমরা এরকম টাইপের স্ট্রাকচার, বা ফেসবুক যেরকম আছে এই টাইপের কি, মানে ইমেজটা আছে এই পাশে, তারপর লেখাটা আছে, আর আমাদের এখানে কি থাকতো ধারাবাহিকভাবে একটার পর একটা নিচে নিচে আসতেছে। ডিজাইন করে আমরা এগুলো আমাদের মন মতো করে কোনটা কোথায় বসবে না বসবে এগুলো চেঞ্জ করতে পারি। তো ডিজাইনের ক্ষেত্রে 3 ভাবে আমরা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি, একটু খেয়াল রাখেন। 3টা হচ্ছে ডিজাইন। একটা হচ্ছে ইনলাইন CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, আমরা অর্থাৎ আমরা স্টাইল করব। তো 3 প্রকার আছে, একটা হচ্ছে ইনলাইন, একটা আছে ইন্টারনাল, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল। তো আমি শুধু আজকে ইনলাইনটা দেখাচ্ছি। ইনলাইন বলতে বোঝাচ্ছে যেই লাইনে কোড করব ওই লাইনেই লেখা। ইন লাইন মানে হচ্ছে কি, বাংলা অর্থ কি বোঝায়, ইন লাইন মানে একই লাইন, যেই লাইনে আমরা কোড লিখবো শুধু ওই লাইনেই CSSটা কাজ করবে, সেটাকে বলা হচ্ছে ইনলাইন CSS বা একই লাইনের CSS। তো ইনলাইন CSS আমি একটা দিচ্ছি, সাপোজ একটা হেডিং নেই, H1 ট্যাগটাকে স্টার্ট করলাম, H1 ট্যাগটাকে কি ক্লোজ করলাম, দিস ইজ মাই কোড লিখলাম, সাপোজ সেভ করি, এটা একটু ওপেন করি। তো ডিফল্টভাবে দেখাচ্ছে আমার এখানে দিস ইজ মাই কোড এই লেখাটা আছে। তো আমি এখানে এখন CSS অ্যাপ্লাই করব, মানে কোনো একটা ডিজাইন এখানে অ্যাপ্লাই করব। আর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইনলাইন CSS। আর ইনলাইন CSS লিখতে হয় আমাদের স্টার ট্যাগের ভিতর অ্যাট্রিবিউট দিয়ে, একটু খেয়াল রাখেন। ইনলাইন CSS লিখবো স্টার ট্যাগের ভিতর অ্যাট্রিবিউট দিয়ে। তো এই যে H1 অ্যাট্রিবিউট লিখতে হয় স্টার ট্যাগের ভিতর। তো H1 এর পর একটা স্পেস দিলাম, লিখলাম STYL স্টাইল। স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল দিলাম, তো এই যে ডাবল কোটেশন দিলাম আর কি। এখন যত প্রকার অ্যাট্রিবিউট লিখতেছি এগুলো কিন্তু অ্যাট্রিবিউটের নাম ভ্যালু, অ্যাট্রিবিউটের নাম ভ্যালু, অ্যাট্রিবিউটের নাম ভ্যালু দিচ্ছি। কিন্তু স্টাইলের ক্ষেত্রে আবার আলাদা হবে। অ্যাট্রিবিউট তো লিখবো স্টাইলটা, ইকুয়াল দিব, দেওয়ার পরে প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন, প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন, প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন, এভাবে আনলিমিটেড দিতে পারবো। এখন দেখি প্রপার্টিটা কি। তো CSS এর একটা প্রপার্টি আছে কালার, কোলন দিলাম, রেড লিখলাম, কোলন দিলাম, সেমিকোলন দিলাম। দেখেন কালার কোলন রেড, কালার হচ্ছে প্রপার্টি নেম আর ইয়ে হচ্ছে ভ্যালু। সেভ করি, তার মানে আমাদের যে টেক্সটের যে কালারটা আছে, দিস ইজ মাই কোড, এই লেখাটার কালারটা দেখবেন একটু বড় হয়ে যাবে, মানে কালারটা রেড হয়ে গেল আর কি। একই রকম করে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোলন BLACK, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক হচ্ছে কালারের নেম। এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেভ করি, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেলো এটা। আচ্ছা, আমি যদি এটার মাঝখানে একটু গ্যাপ বানাইতে চাই, সেটাকে হচ্ছে প্যাডিং বলা হয়। তো আমি দিলাম এখানে প্যাডিং কোলন 100 পিক্সেল, সেভ করি। এবার মানে এটা দেখাচ্ছি CSSটা, শুধু একটু দেখে রাখেন, এটা নেক্সট ক্লাসে শিখবো আর কি। তো এই টাইপের যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো ইমপ্লিমেন্ট করবো আমরা হচ্ছে CSS এর ভিতর। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আজকের ক্লাসে আলোচনা আপনার টেক্সটটাকে কীভাবে ফরম্যাটিং করতে হয়, আবার এই পূর্বের ক্লাসে যেগুলো ছিল ওগুলো আবার রিপিট করলাম। পাশাপাশি হচ্ছে লিঙ্ক ট্যাগটাকে নতুন একটা লিঙ্ক ট্যাগ শিখলাম, আবার অ্যাট্রিবিউট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাও শিখলাম। তো অবশ্যই এই বিষয়গুলো দেখে আসবেন, টেক্সট কীভাবে ফরম্যাট করতে হয়, এই টাইপের একটা করে কি আপনারা অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবেন আর কি। অ্যাসাইনমেন্ট এইভাবে লিখবেন, অর্থাৎ আমি যে কোডগুলো নিয়ে আলোচনা করলাম সেই কোডগুলোরই আপনি একটা অ্যাসাইনমেন্ট বানাবেন। অ্যাসাইনমেন্ট বানিয়ে ফেসবুকে যেভাবে পোস্ট আমি করলাম ওইভাবে সবাই অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 এইভাবে দিয়ে অ্যাসাইনমেন্টটা করবেন আর কি। আচ্ছা, আর আপনাদের ক্লাসের ভিডিওগুলো সব থাকে যাবে ওইখানেই, অর্থাৎ গ্রুপটাতে। সাপোজ অন্য একটা গ্রুপ দেখাই আমি, সাপোজ জাস্ট এ মিনিট। তো সেখানে গ্রাফিক ডিজাইন বেস 1 বা কিছু একটা লেখা আছে। তো আপনারা আসার পর এই যে দেখেন যে ডিসকাশন যেটা আছে বা যে ফিচারটে ক্লিক করবেন। আপনাদের গ্রুপে ফিচারটার ভিতর যে প্রতিদিন যে ক্লাসগুলো হবে, ক্লাসের লিঙ্কগুলো এখানে দেওয়া থাকবে। এই যে এখানে একটা একটা করে আপনি গ্রুপে আসে ফিচারটে ক্লিক করবেন। আপনাদের কিন্তু এখনও কোনো রকম দেওয়া হয় নাই। আমি যদি আসি আপনাদের গ্রুপটাতে, গ্রুপ ওয়েব ডিজাইন বেস 2 এটাতে আসি, এই যে ফিচার, আমি ফিচারটি কিছু রাখি নেই, ফিচার নামে কোনো টপিকই নেই, মানে কোনো কিছু অ্যাড করে নেই। আমি দিচ্ছি যে ক্লাস ভিডিও দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে লিখতেছি হচ্ছে, আচ্ছা ভিডিওটা ক্লোজ থাক, ওয়েবসাইট ডিজাইন
ব্যাচ 2 ক্লাস ভিডিও লিঙ্ক, এখান থেকে আমি মনে করেন আপাতত ইউটিউবে দিয়ে রাখছি। দু একটা ক্লাস হচ্ছে আপনাদের ইউটিউবে থাকবে, বাকিগুলো সব প্রাইভেট থাকবে আর কি। সবগুলো তো ইউটিউবে দিলে তো লোকজন আর কোর্সই করবে না। কমপ্লেক্স একাডেমি ইউটিউবে আসে সার্চ দেন, আর কাইন্ডলি কি সাবস্ক্রাইব করে রাখবেন নাকি? আচ্ছা, কমপ্লেক্স একাডেমিতে আসলাম। এটার পরে ভিডিওটা, কয়েকটা ভিডিও থাকবে আর কি। এই ভিডিওটা আমি কপি করলাম, দেন এটা প্রথম ক্লাসের ভিডিও, অবশ্যই সবাই দেখে নেবেন আর কি। তো প্রতিটা ক্লাসের ভিডিও আপনাদের থেকে যাবে। আমি লিখলাম এখানে ক্লাস 1 দিয়ে দিলাম আর কি। প্রতিটা ক্লাসের ভিডিও এখানে থাকবে, পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর এটা আমি ফিচারটা রাখতেছি, এই যে আছে এটাতে কোথায় গেল, পিন পোস্ট কোথায় গেল, এডিট পোস্ট টপিক ডিলিট ভিডিও। আচ্ছা, এটা ওই যে ফিচারের ভিতর থাকবে আর কি, আমি ওটা অ্যাড করে দিব। ওইখান থেকে প্রতিটা ক্লাসের ভিডিও এখান থেকে নিয়ে নেন। আর পাশাপাশি যদি পেন ড্রাইভ নিয়ে আসেন তাহলে তো ভালো হয়, এখান থেকে নিয়ে নিতে পারেন, যে কোনো ওয়েতে নিতে পারেন আর কি ক্লাসের ভিডিওটা। আচ্ছা, তো পেন ড্রাইভ দেন, আজকের ক্লাসের ভিডিওটা নিয়ে নিতে পারেন।